আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই ক্লাসে। আমি ১ম এ আমার পরিচয়টা দিচ্ছি, তারপর ক্লাসে আমরা চলে যাব। আমি আবু সাঈদ ইসিয়াম। আমার নামটা নিয়ে হচ্ছে অনেকে সিয়াম বলে, বাট আমি ইসিয়াম, আবু সাঈদ ইসিয়াম। আমাকে সাঈদ নামেই কোচিং জগতের মানুষজন চেনে। আমি দীর্ঘদিন ধরে সাধারণ জ্ঞানের উপর এবং ইংরেজির উপর এই প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলোর উপর ক্লাস নিয়ে থাকি। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, চাকরির পরীক্ষা, তারপর হচ্ছে এই যে তোমাদের যে নার্সিং কোর্স, মেডিকেল এগুলোর উপর আমি ক্লাস নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা করেছি, শেষ করেছি। তো এই হচ্ছে আমার পরিচয়। তো আরো কথা বলা যাবে পরবর্তীতে। আমরা এখন ক্লাসে চলে যাব। তো তার আগে আমরা আরেকটা বিষয় নিয়ে, ছোট্ট একটা বিষয় নিয়ে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে একটু জানাতে চাই। সেটি হচ্ছে আজকের যে ক্লাসটি হচ্ছে, এই ক্লাসটি যদি তোমরা খুব দারুণ করে নোট করো, যে সবথেকে গুছিয়ে ভালো করে নোট করতে পারবে এবং নোট করে যখন আমাদের এই ক্লাসটা শেষে তোমরা আমাদের অফিসে পাঠিয়ে দিবা, অফিসের ঠিকানায়। অবশ্যই তোমাদেরকে সেই ঠিকানা বলা হবে। ফেসবুক গ্রুপে। তো তোমরা যে নোটগুলো দিবা যদি গুছিয়ে দাও, খুব ভালো মতো দাও, তোমাদের জন্য আমরা আকর্ষণীয় কিছু পুরস্কার আমরা হচ্ছে নির্ধারণ করেছি। যেমন হচ্ছে বি ব্রেইনারের টি-শার্ট, তারপর ব্রেইনারের হুডি, ব্রেইনারের হচ্ছে ক্যালেন্ডার, স্মার্ট ওয়াচ, টেবিল ল্যাম্প। এগুলো হচ্ছে আমাদের পুরস্কার হিসেবে তোমরা তোমাদের ঠিকানায় দারুণভাবে হচ্ছে পৌঁছে যাবে। এগুলো হচ্ছে আমরা পুরস্কার হিসেবে রেখেছি। কেন আমরা পুরস্কার হিসেবে রেখেছি? শুধু কি রাখার জন্য রেখেছি? তা কিন্তু নয়। এই যে তোমরা যে গুছিয়ে নোটটা করবা, এই নোটগুলো কিন্তু তোমাদের পাঠকে দারুণ করে হচ্ছে গোছাবে এবং তোমার প্রিপারেশনটাকে দারুণ করে হচ্ছে যে এগিয়ে দেবে। নোটটা এমনি করবার জন্য হচ্ছে আমরা কিন্তু বলছি না। যে যত দারুণ করে নোট করবা, এই নোটগুলো যদি ভালো করে পড়াশোনা মানে পড়ার মধ্যে রাখো, এই নোটগুলো যদি দারুণভাবে আত্মস্থ করো, আমার মনে হয় যে তোমরা পরীক্ষায় অনেক ভালো করবা। কারণ আমরা জানি যে অনেকেই একটা কথা বলে থাকেন, যেকোনো কিছু সফলতার অর্ধেক হচ্ছে একটা জিনিস যে সফল হবে সেটার অর্ধেক হচ্ছে আগে থেকেই গোছানো। তুমি যদি দারুণ করে নোটটা গুছিয়ে করো, তুমি যেকোনো জায়গায় ওই নোটটা দেখা দেখা মাত্রই কিন্তু হচ্ছে তোমার যে পড়াশোনাগুলো সেগুলো কিন্তু হচ্ছে মাথার মধ্যে হিট করবে যে হ্যাঁ, এগুলো তো আমি পড়েছি। মানে গোছানোটা। বইয়ে তো অনেক তথ্য থাকে। বাট একজন টিচার, বিশেষ করে আমি যখন তোমাদেরকে আজকে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটার মানে যে বিষয়গুলো হচ্ছে আমি তোমাদেরকে দিব, এগুলো যদি গুছিয়ে রাখো, এগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় অনেকভাবে হেল্প করবে। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাই। আজকে যে বিষয়টি নিয়ে আমরা হচ্ছে মানে ক্লাস আ শুরু করেছি ইতোমধ্যে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের উপর আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান দিব। এখন প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের উপর তো তোমরা অনেক পড়াশোনা করছো, বিশেষ করে নোটে এবং গাইডে। কিন্তু এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এগুলো ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন বিসিএস পরীক্ষায় এসেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, তোমাদের নার্সিং এর বিভিন্ন পরীক্ষায় এসেছে। ইভেন যখন নার্স হবার জন্য যে পরীক্ষাগুলো হয় সেখানে এসেছে। মানে এই প্রশ্নগুলো থেকেই কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন করা হবে। এবং এখানে দেখো যে ৪ টা কিন্তু অপশন আছে, এ, বি, সি, ডি। আমি গুরুত্বপূর্ণ অপশনগুলো, উত্তর সহ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ অপশনগুলো, সেখানেও আমি হচ্ছে সেই অপশনগুলোর ব্যাখ্যা করব যেন পরীক্ষায় কোনোভাবেই মিস না হয়। আশা করি আজকে যে বিষয়গুলো পড়াবো, মুক্তিযুদ্ধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রশ্ন থাকবেই। ২ টা ৩ টা প্রশ্ন এখান থেকে হয়ই যেকোনো পরীক্ষায়। সুতরাং এই টপিকটা তোমাদের খুবই মনোযোগের সাথে করা উচিত, মনোযোগের সাথে নোটও করা উচিত। আমি যা বলবো তোমার পাশাপাশি নোট করে রাখবা এবং সেটা তো বললাম যে নোটটা পাঠিয়ে দিলে তোমাদের চমৎকার কিছু পুরস্কার রয়েছে। ওকে, আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে ৭ মার্চের ভাষণটি কয়টি ভাষায় অনুদিত হয়েছে? তার আগে আমি ২ টা তথ্য দিয়ে রাখি। ৭ মার্চের ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষণ। বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, একই সঙ্গে গোটা পৃথিবীতে এই ভাষণটির গুরুত্ব অনেক। এখন ব্যাপারটা হচ্ছে ৭ মার্চের ভাষণ কোথায় দেয়া হয়েছিল? তোমরা জানো যে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের ভাষণ, ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটি ভাষণ দেন মুক্তিযুদ্ধে বাঙালিদের একত্রিত করবার জন্য। সেটি ৭ মার্চের ভাষণ। এটা গেল একটা কথা। ২ নম্বর হচ্ছে এই ৭ মার্চের ভাষণটি আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এবং এই ৭ মার্চের ভাষণটি এখানে বলা হচ্ছে যে এটি তো আমাদের বাংলায় দিয়েছিলেন ভাষণটি। কিন্তু এতদিন পর্যন্ত এই যে স্বাধীনতার প্রায় অনেক বছর চলে গেছে, এর মধ্যে এই ভাষণটি প্রায় ১৩ টি, প্রায় হচ্ছে ১৩ টি ভাষায় অনুদিত হয়েছে। যেমন এটি তো বাংলা ভাষায় দেওয়া হয়েছে। যেমন ইংরেজিতে অনুদিত হয়েছে। আবার হচ্ছে যে মালয়েশিয়ার ভাষায় অনুদিত হয়েছে। আবার হচ্ছে মালয়েশিয়ার মালয় ভাষায়। তারপর হচ্ছে যে তোমাদের হচ্ছে
যেমন হচ্ছে যে অ্যারাবিকে অনুদিত হয়েছে, তারপর হচ্ছে রাসায়ন ভাষায় অনুদিত হয়েছে, এরকম 13টি ভাষায় অনুদিত হয়েছে। প্রশ্ন যদি আসে কয়টি ভাষায় অনুদিত হয়েছে, 13টি ভাষায় অনুদিত হয়েছে। আমি একটা অতিরিক্ত তথ্য দিচ্ছি, সেটি হচ্ছে যদি প্রশ্ন করা হয় যে একটা গুরুত্বপূর্ণ নোট লিখে রাখো, এখানে নেই আমি বলছি, সেটি হচ্ছে 7ই মার্চের ভাষণ কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় অনুদিত হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্বন্ধে তো তোমাদের ধারণা আছে, যেমন সাঁওতাল, চাকমা, মারমা, মণিপুরী, এরকম আমাদের বাংলাদেশে প্রায় হচ্ছে 50টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং অনেক নৃগোষ্ঠীর ভাষা আছে, নিজস্ব ভাষা আছে, যেমন যেমন হচ্ছে চাকমাদের ভাষা আছে, মারমাদের ভাষা আছে, মণিপুরীদের ভাষা আছে। ওকে, এগুলো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। প্রশ্ন যদি হয় 7ই মার্চের ভাষণটি কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় অনুদিত হয়েছে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে উত্তরটি লিখে নাও 22টি। তাহলে তাহলে আমি পুরো লেখা লিখবো না, তোমরা জাস্ট বুঝে নিবা এটা কি লিখেছি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 22টি ভাষায় এই 7ই মার্চের ভাষণটি অনুদিত হয়েছে। তাহলে দুটো উত্তর হলো, একটা হচ্ছে 13টি ভাষায়, যদি বলে যে কতটি ভাষায় 7ই মার্চের ভাষণ অনুদিত হয়েছে, 13টি। আর যদি প্রশ্ন হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কতটি ভাষায় অনুদিত হয়েছে, সেটা হচ্ছে 22টি। ওকে, এই প্রশ্নটার সমাধান এখানেই, এই দুটো জিনিস মাথায় রেখো। এবার আমরা পরবর্তী আমরা হচ্ছে যে প্রশ্নে চলে যাব। ওকে, এখানে একটা জিনিস দেখো, আবার 7 মার্চ নিয়ে। 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয় কবে? ওকে, এখন ওকে, এখন দেখো 30 অক্টোবর 2017, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে উত্তর। এখন কারা দিয়েছে? প্রশ্ন হচ্ছে এই যে 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে কে? সেটা হচ্ছে ইউনেস্কো। এটা ইউনেস্কো একটি আন্তর্জাতিক একটি সংস্থা, এটি শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে গোটা পৃথিবীতে কাজ করে। এই সংস্থাটি 30 অক্টোবর 2017 আমাদের যে 7ই মার্চের ভাষণ, সেটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে এই ইউনেস্কো। এখন ইউনেস্কো সম্বন্ধে হচ্ছে আমাদের একটু তথ্য হচ্ছে নেয়া উচিত। যেমন আমি যদি একটা নতুন করে হচ্ছে একটা ইয়ে নেই, ওকে, আমি এখানে ইউনেস্কো নিয়ে একটা তথ্য দেব, সেটা হচ্ছে ওকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে কি লিখেছি, ইউনেস্কোটা কি? ইউনেস্কোর পূর্ণরূপ আসতে পারে, বলতে পারে যে ইউনেস্কোর পূর্ণরূপ কি? তাহলে বলবা কি, দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল, কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটি আমাদেরকে হচ্ছে 30 অক্টোবর 2017 সালে 7 মার্চকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা তোমরা হচ্ছে অবশ্যই নোট করবা। অবশ্যই নোট করা হয়ে গেছে আমার মনে হয়, কারণ এত সময় দিলে হচ্ছে আমরা ক্লাস নির্ধারিত সময়ে শেষ করতে পারবো না। এখন বলতে পারে এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, সেটা তোমাদের হচ্ছে একটু নোট করে রাখা উচিত। আমি পাশাপাশি কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকেই আশা করি যে
তোমরা হচ্ছে যে পরীক্ষায় খুব দারুণভাবে হচ্ছে যে কমন পাবা। এটার সদর দপ্তর হচ্ছে প্যারিস। এতটুকু তথ্য জানলেই হবে। যদি বলা হয় যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, প্যারিস ফ্রান্স, এটা তোমরা সুন্দর করে নোটে রেখে দাও। আশা করি যে এখান থেকে আমাদের এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। ওকে, ওকে, এখন হচ্ছে আমরা পরবর্তী নোটে চলে যাব। ওকে, এখন প্রশ্ন নম্বর হচ্ছে যে সম্ভবত 3 নম্বর প্রশ্ন এটি হবে। ওকে, অপারেশন সার্চলাইটের নীল নকশা করা হয় কবে? ওকে, এখন বিষয়টা হচ্ছে অপারেশন সার্চলাইটটা কি, আমি সংক্ষেপে একটু বলি। অপারেশন সার্চলাইটটা হচ্ছে তোমার অপারেশন সার্চলাইট অপারেশন সার্চলাইট হচ্ছে 1971 সালের, তোমরা জানো যে 25-এর কালো রাত, কি ভয়াল কালো রাত। তোমরা জানো এটা ঘটনা জানারই কথা যে 1971 সালের 25-এর কালো রাতে বাংলাদেশকে টার্গেট করে একটা গণহত্যা চালানো হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটির মূল কেন্দ্র ছিল। 25-এর কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী এবং যে নারকীয় তাণ্ডব এবং হত্যাযজ্ঞ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালিয়েছিল, এটি খুবই হচ্ছে যে একটি কালো অধ্যায়, হৃদয় বিদারক একটা ব্যাপার। কারণ ওই দিনে প্রায় অনেকেই বলে প্রায় 10,000-এর বেশি মানুষ ঢাকা শহরে মারা গেছে। এর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, জগন্নাথ হল। এক বিশালভাবে ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছিল। অনেক শিক্ষক এবং বুদ্ধিজীবী সেদিন মারা গিয়েছিলেন পাকিস্তানিদের তাণ্ডবে। একই সঙ্গে আরও কয়েকটি জায়গায়, বিশেষ করে হচ্ছে যে ইপিআর, যেটা বর্তমান হচ্ছে বিডিআর এর পিলখানা, সেখানে, এবং এই যে রাজারবাগ পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর যে জায়গাটা, মানে বর্তমান যে বিডিআর যে হচ্ছে বিডিআরদের যেটি জায়গা, সেখানে এই 3টা জায়গায় ব্যাপকভাবে হচ্ছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। এটিকেই মূলত অপারেশন সার্চলাইট বলা হয়, যেটি আমরা হচ্ছে যে 25-এর যে হচ্ছে 25 মার্চ রাতে যেটি পাকিস্তানিরা চালায়। এখন প্রশ্নটা হচ্ছে এই যে অপারেশন সার্চলাইটটা, এটার প্ল্যানটা কবে করা হয়? এটার প্ল্যানটা করা হয় 18 মার্চ 1971 সালে। এই জিনিসটা তোমরা হচ্ছে লিখে নাও যে 18 মার্চ 1971। তাহলে প্রশ্নটা হচ্ছে যে 18 মার্চ 1971, এটা হচ্ছে উত্তর। যে অপারেশন সার্চলাইটের নীল নকশা একদম মুখস্থ করে রাখবা, 18 মার্চ 1971। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখন গুড, খুবই ভালো প্রশ্ন। অপারেশন সার্চলাইট যেটি যেটি হচ্ছে আমরা হচ্ছে 18 মার্চ 1971 সালে যেটাকে হচ্ছে যে প্ল্যান করেছিল পাকিস্তানি আর্মিরা। এখন প্রশ্ন হচ্ছে এই অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? এটা নিয়ে আমি একটা সুন্দর একটা তথ্য তোমাদেরকে দিতে চাই। এই তথ্যের জন্য আমরা নতুন একটা ঘর নিতে চাই আবার। এখানে দেখো যে 18 মার্চ ঢাকার ক্যান্টনমেন্টের জিওসি অফিসে বসে ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে 18 মার্চ 1971 সালে ক্যান্টনমেন্টে ঢাকার
ক্যান্টনমেন্টের জিওসি অফিসে বসে জেনারেল রাও ফরমান আলী নিজ হাতে এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনাটি তিনি লিখেন। তো এখানে আমরা একটু আগে প্রশ্ন দেখেছিলাম যে অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে, সেটি হচ্ছে জেনারেল রাও ফরমান আলী। এবং তার আগে একটা কোশ্চেন দেখছিলাম যে কবে এটা মানে প্রণয়ন করে এবং কবে এই পরিকল্পনাটা করে, সেটা হচ্ছে 18 মার্চ। তাহলে একটা কথায় দুটো উত্তর পাইলাম। 18 মার্চ 1971 সালে ক্যান্টনমেন্টে, ঢাকার ক্যান্টনমেন্টের জিওসি অফিসে বসে জেনারেল রাও ফরমান আলী এটি নিজ হাতে লেখেন। ওকে, তাহলে হচ্ছে তোমরা এই নোটটা অবশ্যই অবশ্যই রাখবা। তো এখন আবার প্রশ্ন আসছে যে ওকে, অপারেশন সার্চলাইট ঢাকায় হামলার নেতৃত্বে কে ছিলেন? অপারেশন সার্চলাইটের ঢাকায় হামলার নেতৃত্বে ছিলেন ওই রাও ফরমান আলী। তাহলে তিনটা প্রশ্ন দেখো, যে যেহেতু উনি নিজে জিওসি ক্যান্টনমেন্টের জিওসিতে বসে নিজে পরিকল্পনা করেছিলেন 18 মার্চ, এবং ঢাকায় 25 কালো রাতে যে অপারেশন সার্চলাইটটি ইমপ্লিমেন্ট করে পাকিস্তানি আর্মিরা খুব নারকীয়ভাবে, সেটির ঢাকায় নেতৃত্ব দিয়েছিলেন ওই জেনারেল রাও ফরমান আলী। ওকে, তাহলে তোমরা হচ্ছে যে এই তিনটা তথ্য একদম দারুণভাবে মাথায় রাখো, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে, আমরা তারপরের কোশ্চেনে যাই। ওকে ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটটির নাম কি? ওকে, এখানে দেখো বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটটি যেটি নাম সেটা হচ্ছে কিলো ফ্লাইট। কিলো ফ্লাইট এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম। এটা নিয়ে আমাদের বিস্তারিত বলবার তেমন কিছু নেই, কারণ এটা হচ্ছে শুধু এতটুকু মুখস্থ রাখলেই হবে। আমরা এটা নিয়ে তেমন কিছু গভীরে যাব না, তোমরা ধাম করে মুখস্থ রাখবা যে বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম ইউনিটটির নাম হচ্ছে কিলো ফ্লাইট। ওকে, তাহলে আচ্ছা আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমাদের মনোযোগ দেওয়া উচিত। ওকে, তোমাদের মনোযোগ দেওয়া উচিত এখানে, সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে পরিচালিত অভিযানটির নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এই জিনিসটা হচ্ছে তোমাদের ভালো মতো মাথায় রাখতে হবে। এটা এখন যেমন কাজে লাগবে, পরবর্তীতে যখন তোমরা সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাগুলো দিবা, পরবর্তীতে পরের মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, নার্সিংয়ে ভর্তি হওয়ার পর, তখনও কিন্তু কাজে লাগবে। দেখো, যে বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে পরিচালিত অভিযানটির নাম হচ্ছে, প্রথমে উত্তর দিই, অপারেশন জ্যাকপট। প্রথমে এটা দাগিয়ে নাও। এখন এটা নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলাপ করব। তাহলে আমরা হচ্ছে নতুন করে আরেকটা জায়গা নিই। ওকে, তোমরা জানো যে অপারেশন জ্যাকপটটির আসলে উদ্দেশ্য হলো বাংলাদেশের, তোমরা জানো ওই সময় দুইটি নদী বন্দর, সমুদ্র বন্দর ছিল। একটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, সমুদ্র বন্দর। 2 নম্বর হচ্ছে মংলা সমুদ্র বন্দর। চাঁদপুর নদী বন্দর। বেসিক্যালি অপারেশন জ্যাকপটটা হলো যে হচ্ছে পাকিস্তানের যে মানে সুনিপুণ নৌবাহিনী ছিল, খুবই পাওয়ারফুল নৌবাহিনী ছিল, খুবই গোছানো নৌবাহিনী ছিল। তারা কিন্তু ব্যাপকভাবে সাজানো গোছানো ছিল, যে কোনো সময় বাংলাদেশকে তারা ধ্বংস করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি তারা নিয়ে রেডি হচ্ছিল। এখন আমাদের যে বাংলার দামাল ছেলেরা, যারা হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য ব্যাপক মনোবল এবং সাহস নিয়ে পাকিস্তানিদের পরাজিত করবার জন্য মনোবল নিয়ে তারা সামনের সারিতে হচ্ছে, অগ্রভাগে হচ্ছে তারা নেতৃত্ব দিয়ে আগাচ্ছিল, তারা কিছু প্ল্যান করেছিল যে ওই সময় পাকিস্তানিদের নৌবাহিনীকে একদম ধ্বংস করবার জন্য আমাদের তরুণদের এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যে মনোবাসনা ছিল, যে একটা অভিযান ছিল, সেটি হচ্ছে অপারেশন জ্যাকপট। এখন নৌবাহিনী কোথায় থাকে? সেটি হচ্ছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছিল, মংলা সমুদ্র বন্দরে ছিল, তাদের গোছানো কিছু প্রিপারেশন ছিল, নারায়ণগঞ্জ নদী বন্দরে ছিল, চাঁদপুর নদী বন্দরে ছিল। বেসিক্যালি এই 4টা জায়গায় হচ্ছে আমাদের বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি যে নৌবাহিনী ছিল সেই সময়ের, সেটিকে একদম ধ্বংস করবার জন্য যে অভিযানটি ছিল সেটি হচ্ছে অপারেশন জ্যাকপট। বেসিক্যালি এই 4টা বন্দরই ছিল। তবে এখানে যে প্রশ্নটি
এখানে আছে সেটি হচ্ছে যে বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে পরিচালিত অভিযানের নাম কি? এখন ব্যাপারটা হচ্ছে এই যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এটি কিন্তু একদম বঙ্গোপসাগরের একদম হচ্ছে যে উপকূলে। একই সঙ্গে মংলা সমুদ্র বন্দর, এটিও কিন্তু বঙ্গোপসাগরের একবারে উপকূলে। এবার প্রশ্ন এসেছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে হচ্ছে যে কি প্রশ্ন ছিল? বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে পরিচালিত অভিযানের নাম কি? দেখো যে মংলা এবং চট্টগ্রাম দুটোই কিন্তু বঙ্গোপসাগরের উপকূলে ছিল। সুতরাং শুধু যে এখানেই মানে অপারেশন জ্যাকপট পরিচালিত হয়েছিল তা না, নারায়ণগঞ্জ নদী বন্দরও হয়েছিল এবং চাঁদপুরেও হয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তারিখ, এখানে মানে কত তারিখে এটি হচ্ছে যে মানে পরিচালিত হয় সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে যদি প্রশ্নটি আসে যে অপারেশন জ্যাকপট পরিচালিত হয় কত তারিখে, সেটি তোমরা হচ্ছে অবশ্যই এখন নোট করে নিবা। আমরা হচ্ছে আরেকটি ঘর নেই। শোনো, তোমাদের কিন্তু প্রশ্ন ছিল যে বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে কোন অপারেশন মানে কোন অপারেশনটি চালানো হয়, সেটি হচ্ছে অপারেশন জ্যাকপট। এখন আরেকটি আমি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যে অপারেশন জ্যাকপটটি মূলত 4টা বন্দরে পরিচালিত হয়েছিল। একটা হচ্ছে মংলা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, একই সঙ্গে এদিকে নারায়ণগঞ্জ নদী বন্দর এবং হচ্ছে চাঁদপুর নদী বন্দর, এই 4টা বন্দর। এখন যদি বলা হয় যে কত তারিখে, সেক্ষেত্রে 15ই আগস্ট রাত 12টার পর। এখন ওখানে যে অপশন থাকবে সেই অপশন দেখে তোমাকে বুঝতে হবে যে আসলে কোনটা উত্তর হবে। যদি থাকে যে 15ই আগস্ট দেওয়া থাকে আর তাছাড়া 16-17 কোনো আগস্টই নাই, শুধু 15ই আগস্ট, তাহলে 15ই আগস্ট উত্তর হবে। আর যদি 16ই আগস্ট থাকে তাহলে বলাই যায় যেহেতু রাত 12টার পর হয়েছে, সেক্ষেত্রে 16 আগস্টেই পড়েছে, অর্থাৎ 16 আগস্ট প্রথম প্রহরে। সুতরাং সেক্ষেত্রে আমরা 16 আগস্টকে প্রায়োরিটি দিয়ে দেখাবো। আর যদি 16 আগস্ট অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা 15ই আগস্টে দিব। সুতরাং এখানে দারুণ করে বুঝিয়েছি 15ই আগস্ট রাত 12টার পর, 16ই আগস্ট প্রথম প্রহরে। ওকে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। এখানে দেখো যে মুক্তিযুদ্ধের পর সারা দেশে অবৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য যে অভিযান, সেটির নাম কি ছিল? ওকে, মানে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 1971 সালের 16ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিজয় লাভ করেছি, সেটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং এটি গোটা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল ঘটনা। এবং এটি আসলেই আমাদের গর্ব করবার জন্য, না হলে আমরা হয়তো আজকেও পরাধীন থাকতাম। তো এখন নতুন বাংলাদেশ আমরা যেভাবে হচ্ছে উপভোগ করছি, সেটি কিন্তু সেই 16ই ডিসেম্বরের মধ্য দিয়েই কিন্তু হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে পেয়েছিলাম। সুতরাং আমাদের গর্ব করারই দরকার, গর্ব করবার মতোই বিষয়। সুতরাং আমার মনে হয় যে 16ই ডিসেম্বর না হলে আজকে যে বিভিন্ন ধাপে ধাপে আজকের যে বাংলাদেশ, সেটি কিন্তু হতো না। সুতরাং ওই সময় 30 লক্ষ শহীদের যে রক্ত এবং 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রম, সেটি হানির মাধ্যমে আমাদের যে বিজয়, এটি কিন্তু একটা বড় বিজয় ছিল। এবং এটা আমাদেরকে হচ্ছে যে মনে রাখতে হবে এবং আমাদের তাদেরকে স্যালুট করতে হবে, তাদেরকে মনেও রাখতে হবে। সুতরাং এখানে একটা জিনিস তোমরা দেখো, যখন মুক্তিযুদ্ধটা হয়ে গেল, তারপরেও বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে, অনেকের হাতে, এবং যারা যুদ্ধও করেনি, বিশেষ করে বিভিন্ন এলাকায় প্রভাবশালী মানুষজন, সবার হাতে কিন্তু অস্ত্র থেকে গেছিল। বিশেষ করে 16ই ডিসেম্বর পরেও, মানে 1972 সালে। তো 1972 সালে মূলত হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার, তৎকালীন বাংলাদেশ সরকার একটা অপারেশন চালায় গোটা দেশে, যে মুক্তিযুদ্ধের পর যারা সরকারকে অস্ত্র জমা দেয়নি তারা যেন হচ্ছে অস্ত্র জমা দেয়। এবং এটা কিন্তু হচ্ছে গুটি কয়েক মানুষ অস্ত্রগুলো জমা দিয়েছিল। বেশিরভাগই কিন্তু ওই সময় অস্ত্র নিয়ে রেখেছিল অবৈধভাবে, যেন তারা তাদের স্বার্থের কাজে হচ্ছে ওই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে। যার কারণে ওই সময়কার যে আমাদের পুলিশ প্রশাসন ছিল এবং আমাদের সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, বিশেষ করে ওই সময় যে তোমাদের হচ্ছে যে এটা কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, তারা কিন্তু একটা অভিযান দিয়েছিল। সেই অভিযানটার নাম হলো যে অপারেশন ক্লোজ ডোর। এই অপারেশন ক্লোজ ডোর মানেই হচ্ছে 1971 সালের পরবর্তীতে যারা মুক্তিযুদ্ধ করে বিভিন্ন জনের হাতে যে অস্ত্র ছিল, সেই অস্ত্রগুলো জমা দেওয়ার যে হচ্ছে মানে দিচ্ছিল না, বাট একটা অপারেশনের মাধ্যমে সেই অস্ত্রগুলো বাংলাদেশ সরকার সংগ্রহ করেছিল। সেই অপারেশনটির নামই হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। এটা খুবই দারুণ একটা প্রশ্ন এবং এটা আসতে পারে, এটা একদম মাথায় নাও। তাহলে অপারেশন জ্যাকপট পড়েছে,
অপারেশন জ্যাকপটটা ছিল নৌবাহিনীকে ঘায়েল করার জন্য পাকিস্তানের, এবং সেটা 4টা নদীবন্দরে পরিচালিত হয়েছিল। তো আরেকটি প্রশ্ন এখন অপারেশন ক্লোজ ডোর। আরেকটা পড়েছিলাম অপারেশন সার্চলাইট। 25-এর কালো রাতে পাকিস্তানিরা, আর্মিরা আমাদের বাংলাদেশের 3টা গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর এবং হচ্ছে যে রাজারবাগ পুলিশ লাইন, একই সাথে প্রায় 10,000-এর বেশি মানুষকে নারকীয়ভাবে হত্যা করেছে সেই 25-এর কালো রাতে। সেটা অপারেশন কি? অপারেশন সার্চলাইট। এবং এটা 18 মার্চ 1971 সালে জেনারেল রাও ফরমান আলী কোথায় বসেছিল? ঢাকার জিওসিতে বসে তিনি নিজে হাতে প্ল্যান করেছিল, এবং তিনি 1971 সালের 25-এর কালো রাতে নিজেই ঢাকায় তিনি হচ্ছে এই নারকীয় হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন। সেটা অপারেশন সার্চলাইট। তারপরে পড়েছে অপারেশন জ্যাকপট, তারপরে পড়লাম অপারেশন ক্লোজ ডোর। এটা 1971 পরবর্তী যুদ্ধের পর বাংলাদেশের ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় যে অস্ত্রগুলো ছিল, অবৈধ অস্ত্র ছিল, সেই অস্ত্র অভিযানের মাধ্যমে উদ্ধারের যে প্রক্রিয়া, অভিযান, সেটি হচ্ছে যে অপারেশন ক্লোজ ডোর। এটা তোমরা একদম মুখস্থ করে রাখো। ওকে, আমরা পরবর্তীতে যাচ্ছি। ওকে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা মনে রাখবা, অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে কোনটির জন্য বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেয়া হয়? অবশ্যই 7 মার্চের ভাষণ, আমি একটু আগে বলেছি, খুবই গুরুত্বপূর্ণ ভাষণ, যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের একটা মানে যে ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে। তো 7 মার্চের ভাষণ, এই 7 মার্চের ভাষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটা হচ্ছে ম্যাগাজিন ছিল, নিউজ ম্যাগাজিন, সেটি হচ্ছে আমি একটু বলি। আমেরিকার একটি ম্যাগাজিন নিউজ উইক, এটার নাম হচ্ছে নিউজ উইক। আমি এখানে এই এটা অবশ্যই নোট করবা যে কোনটির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স দেয়া হয়, আখ্যায়িত করা হয়, সেটি হচ্ছে 7 মার্চের ভাষণের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে তাকে পয়েট অফ পলিটিক্স, এই যে অভিধাটা, এই যে মানে এই যে একটা তার একটা ডেজিগনেশন, এটি, এই স্বীকৃতি, এটি হচ্ছে কে দিয়েছিল? দিয়েছিল আমেরিকার একটা হচ্ছে ম্যাগাজিন, সেটি হচ্ছে নিউজ উইক। খুবই ইম্পর্টেন্ট, নিউজ উইক আসতে পারে। কত তারিখে দেয়? 1971 সালের 5 এপ্রিল। 1971 সালের 5 এপ্রিল, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিসিএস পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, তোমরা হচ্ছে রাখতে পারো নোট। তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। চরমপত্র পত্র পাঠ করতেন কে? এটাও খুবই গুরুত্বপূর্ণ। চরমপত্র, তোমরা জানো যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অনেক মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে নিজের পরিবারের কথা না ভেবে, নিজের মায়ের কথা চিন্তা না করে, বাবার কথা চিন্তা না করে, ফ্যামিলি মেম্বারদের ফেলে, হ্যাঁ, একবারে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, বিশেষ করে আমাদের এই দেশটাকে স্বাধীন করবার জন্য। এখন এই যে মানুষগুলো কিভাবে অনুপ্রাণিত হয়েছে, কিভাবে মোটিভেশন পেয়েছে? ওই সময় কিন্তু এত টেলিভিশন ছিল না, ওই সময় কিন্তু আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ওই সময় কিন্তু ফেসবুক ছিল না। এখন তো বিভিন্ন আন্দোলনে, বিশেষ করে এই যে বিগত যে আন্দোলনটা গেল, জুলাই অভ্যুত্থান, সেখানেও কিন্তু হচ্ছে মানুষ একত্রিত হয়েছিল ফেসবুকের মাধ্যমে, যে এখানে এটা হচ্ছে সবাই হচ্ছে ওখানে গিয়ে জড়ো হতেন সহজে। কিন্তু 71-এ কিন্তু এভাবে সহজেই হাজার হাজার মুক্তিযোদ্ধা কিন্তু এক হতে পারাটা মানে খুবই কঠিন একটা ব্যাপার ছিল। ওই সময় কিন্তু রেডিওতে বিভিন্ন গান প্রচারিত হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। তোমরা জানো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা মুক্তিযুদ্ধকে পরিচালিত করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং খুবই মজার বিষয়, এখান থেকে বিভিন্ন গান পরিবেশিত হতো। ওই গানের মাধ্যমে হচ্ছে মুক্তিযোদ্ধারা বুঝে যেতেন, মানে ওদেরকে বিভিন্ন কমান্ড করা হতো যে যখন এই গানটি বাজবে তখন তোমরা হচ্ছে যে এই অপারেশনটা চালাবা, যখন এই গানটা বাজবে তখন তোমরা হচ্ছে যে রেস্ট করবা, যখন এই গানটা বাজবে তখন হচ্ছে তোমরা সম্মুখ সারিতে হচ্ছে গিয়ে পাকিস্তানিদের ঘায়েল করবা, এবং যখন এই গানটা বাজবে তাহলে বুঝবা আজকে আমাদের ওখানে মিটিং আছে। তার মানে রেডিওতে হচ্ছে এই যে মানে আমাদের হচ্ছে যে এই যে ডিরেকশন গুলো ছিল, এটা কিন্তু রেডিওর গানের মাধ্যমে। এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে
একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কিন্তু সেই সময় পরিচালিত হচ্ছিল, সেটি হচ্ছে চরমপত্র। এবং মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করতেন, যখন একটু রাতে রেস্ট করতেন, তখন কিন্তু তাদের ওই বিনোদনের একমাত্র জায়গা ছিল বেতার, স্বাধীন বাংলা বেতার। এবং সেখানে একটা অনুষ্ঠান প্রচারিত হতো, সেটির নাম হচ্ছে চরমপত্র। এবং এই চরমপত্র যে অনুষ্ঠানটি, এটির প্রযোজক অর্থাৎ উপস্থাপনাও করত এবং এটি দারুণ করে গুছিয়েছেন, প্রযোজনা করেছেন এম আর আখতার মুকুল, এই ভদ্রলোক। খুবই নামকরা একজন মানুষ, তার অনেক ধরনের লেখা আছে, তিনি একজন নামকরা সাহিত্যিকও। তো ইনি চরমপত্রের হচ্ছে প্রস্তুত করেছেন। চরমপত্র একটা মানে একটা আয়োজন, একটা প্রোগ্রাম, সেটির উপস্থাপনা করতেন তিনি। এবং একই সঙ্গে ওইটিকে হচ্ছে লেখা কিভাবে হচ্ছে মানে এখান থেকে বিনোদন পায় মানুষজন সেটা, এবং একই সঙ্গে চরমপত্রের মাধ্যমে পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমাদের যে ক্ষোভ এবং হচ্ছে আমাদের যে হচ্ছে তাদের প্রতি ঘৃণা, সেগুলোও কিন্তু চরমপত্রের মাধ্যমে এম আর আখতার মুকুল উপস্থাপন করেছিলেন। সুতরাং এটা তোমরা মাথায় রেখো, চরমপত্র এম আর আখতার মুকুলের, তিনি এটি পাঠ করতেন। তিনি চরমপত্রের উপস্থাপক, লেখক এবং হচ্ছে এটার প্রযোজকও। ওকে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ওকে এখানে হচ্ছে আমরা একটা বিষয় দেখছি, সেটি হচ্ছে যে তোমরা ব্রেইনার কোচিং এর যারা ভর্তি হয়েছো এবং যারাই আছো, যেমন আমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক আছে, সাজেশন আছে, শর্টকাট আছে, হ্যাঁ, মডেল টেস্ট এবং হোম এক্সাম। তো ব্রেইনার অনেকগুলো কি বলে অনেকগুলো হচ্ছে যে বিষয় তারা হচ্ছে যে স্টুডেন্টদের হচ্ছে সরবরাহ করে থাকে। এখানে হচ্ছে নতুন করে বোধহয় ভর্তিও চলছে। তো তোমরা যদি হচ্ছে ভর্তি হয়ে যাও এই সময় আমাদের অফিসে যোগাযোগ করবা। কারণ এখানে যদি যোগাযোগ করো এই সময় তোমরা কিন্তু হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, যেটা কিছুদিন পর কিন্তু পারবা না। সুতরাং এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমার কাছে মনে হলো যে না, আমাকে এই জিনিসটা তোমাদেরকে পৌঁছে দেওয়া উচিত। তুমি ভর্তি হয়েছো, তোমরা যারা ভর্তি হয়েছে একই সঙ্গে তোমার বন্ধু আছে, বান্ধবী আছে যারা পড়তে চায় বিব্রাইনারে, তো অনেকগুলো তো আমাদের কোর্স আউটলাইন আছে, এগুলোতে ভর্তি হয়ে যাও। আমার মনে হয় যে আমরা সেরাটা তোমাদেরকে হচ্ছে দিতে পারবো। তোমরা সেটা নিয়ে ইনশাল্লাহ তোমাদের যে স্বপ্নের নার্সিং কলেজগুলো আছে সেখানে তোমরা ভর্তি হতে পারবে। আমি একটা ছোট্ট গল্প করি, সেটা হচ্ছে যে মানে আমার এক বান্ধবী, সে এই সময় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 2016-তে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সম্ভবত দর্শন কি কি একটা সাবজেক্ট, দর্শন অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ও 1 বছর পড়লো। পড়ার পর সে একটা সিদ্ধান্ত নিল যে সে নার্সিংয়ে, সে সেকেন্ড টাইমার ছিল, নার্সিংয়ে ভর্তি হলো। ঢাকা মেডিকেল কলেজের যে নার্সিং, সেখানে হচ্ছে ঢাকা নার্সিং কলেজ যেটি, সেটিতে ভর্তি হলো। তো আমাকে ফোন দিয়ে বলল যে, "বন্ধু, আমি তো তোদের ভার্সিটির পাশেই, ঢাকা ভার্সিটির পাশেই। কেন? তুই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলি দর্শন অথবা কি বলে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে?" সে বলল যে, "না, আমি সিদ্ধান্ত চেঞ্জ করেছি, আমি নার্সিং এ ভর্তি হলাম এখানে।" তা আমি একটু অবাক হইলাম। ওই সময় তো অত কিছু বুঝতাম না। আমি বললাম যে, "বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে নার্সিং?" পরে ও আমাকে বলল যে এখন এই সেক্টরের এত ডিমান্ড এবং এত সহজে মানে মানে বিশ্ববিদ্যালয়ে পড়ে দেখা যায় যে একজনটা প্রাইমারি স্কুলের চাকরি করে, এমনও ঘটনা আছে। অনেক ঘটনা আছে। অনেক মেয়ে প্রাইমারি স্কুলের টিচার, অনেক ছেলেও বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রাইমারি টিচার। ইভেন আমারও কিন্তু প্রাইমারি স্কুলের টিচার মানে হয়েছিলাম, বাট আমি ওখানে যাইনি। তো জয়েন করিনি। সেটা ভিন্ন প্রসঙ্গ। তো ও ওখানে মানে আমি যেটা বলছিলাম, প্রাইমারি স্কুলের টিচাররা হচ্ছে 13 গ্রেডের চাকরি করে। কিন্তু একটা নার্সিং এর মেয়ে যখন সরকারি নার্স হিসেবে জয়েন করে, সেটা কিন্তু 10ম গ্রেড। 13 তার মানে হচ্ছে 11, মানে 10ম গ্রেডের হচ্ছে নার্সিং এর চাকরিটা। 12, 13 তে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে 13, 14, 15, 16 গ্রেডেরও কিন্তু চাকরিতে বিভিন্ন জন আছে এবং করে। কিন্তু তুমি নার্সিং পড়ার কারণে তুমি কিন্তু একমাত্র ওই নার্সিং যে 10ম গ্রেডের যে মানে চাকরিটা, সেটা কিন্তু তুমি পাচ্ছ। এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে গিয়েও কেউ পাবে না, অথবা কলেজ পড়ে গিয়েও কেউ পাবে না, বুয়েট পড়ে গিয়েও পাবে না, মেডিকেল পড়ে গিয়েও পাবে না। শুধু নার্সিং পড়তে হবে যেন তুমি নার্সিং এর স্টুডেন্টরাই ওই চাকরিটা পায়। এবং এখন বাংলাদেশে নার্সিং এর এত মানে সরকার প্রতি বছর অনেকগুলো করে নার্স নিচ্ছে। আমি তো দেখি যে 500-600 জন এরকম, মানে প্রতি বছর এতজন করে নার্স নেয় এবং চাকরিটা পাওয়া আমার মনে হয় যে অন্যান্যদের থেকে যারা নার্সিং এ পড়ে তাদের ফিউচারটা ভালো, তারা সহজেই এই চাকরিটাতে ঢুকে যেতে পারে, যেটা অন্যান্য প্রতিষ্ঠানে পড়েও কিন্তু হচ্ছে যে কঠিন। কারণ আমি তো বললাম এখন তো এত বিশ্ববিদ্যালয় হচ্ছে, এত বিশ্ববিদ্যালয়, প্রায় 50টার বেশি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এত জায়গায় পড়ে মানে ওই স্বাভাবিকভাবেই দেখা যায় যে হচ্ছে একটা গদবাঁধা জায়গায় হচ্ছে প্রিপারেশনের জন্য দৌড়ায়। কিন্তু নার্সিং পড়ার কারণে তুমি কিন্তু নার্সিং এর সরকারি চাকরিটা 10ম গ্রেডে এটা কিন্তু খুব সহজে তুমি কিন্তু হচ্ছে গ্যাদার করতে পারছো।
আরেকটা বিষয় হচ্ছে যে বেসরকারি সেক্টরেও কিন্তু নার্সিং এ এখন এত ডিমান্ড, এত মেডিকেল, এত ক্লিনিক, এত হচ্ছে যে বিষয় তোমার মানে তুমি বসে থাকবা না। বসে থাকবেই না। অন্য কেউ বসে থাকতে পারবে পার হয়তো পার বসে থাকবে বাট তোমার কিন্তু বসে থাকার সুযোগ নেই। একই সঙ্গে এখন তুমি দেখো যে এই যে কক্সবাজার, কক্সবাজারে কিন্তু এখন প্রায় ১০ লাখেরও বেশি প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা আছে। এবং এই রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবার জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে এনজিও গুলো রয়েছে যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে বিভিন্ন হচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তারা স্বাস্থ্যসেবা চালাচ্ছে এবং সেখানে তারা অনেক নার্স নিয়োগ দিচ্ছে এবং নার্সদের অনেক বেতন ওখানে। আমি তো মানে জানি যে মানে প্রায় ৫০-৬০ হাজার টাকা হচ্ছে মান্থলি স্যালারিতে হচ্ছে প্রথমে অনেকেই জয়েন করে নার্সিং কলেজের মেয়েরা এবং নার্সিংয়ে যারা পড়ে। তো আমার মনে হয় যে সেখানেও অনেক ধরনের সুযোগ আছে। প্রাইভেট সেক্টরে ব্যাপক বড় সুযোগ আছে। তারপর রোহিঙ্গারা আসার কারণে সেখানে একটা বড় সুযোগ হচ্ছে আন্তর্জাতিক এনজিও গুলোতে। আরেকটা বড় সুযোগ হলো যে সরকারি চাকরিতে একদম ১০ম গ্রেডের হচ্ছে নার্সটা কিন্তু ১০ম গ্রেডে ঢুকে যায় আমি যেটা যতটুকু জানি। এবং প্রতি বছর ৫০০-৬০০ করে ২ বার বা ৩ বার আমি জানি না যে ১ বছরের বোধহয় ১ বার নিয়োগ হয়। ২ বারও হতে পারে এই বিষয়ে আমার জানা নেই। তবে অনেকজনকে হচ্ছে নিচ্ছে। কারণ আমাদের মেডিকেলের সংখ্যা তো বাড়তেছে। নার্স তো লাগবেই। এবং এটা একটা মহৎ পেশা। একটা সময় এটা নিয়ে অনেক ধরনের কথা ছিল। বাট আমার মনে হয় এটা একটা মহৎ পেশা এবং দারুণভাবে এখানে যদি হচ্ছে যে মানে একটা সম্মান নিয়ে বেঁচে থাকা যায় যে তুমি নার্স, তুমি মানুষের কল্যাণেই কাজ করছো। আর মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তাআলা তো হচ্ছে পরবর্তীতে জান্নাত এবং এখানেও হচ্ছে মানুষের একটা রেসপেক্ট পাওয়া যায়। আমার মনে হয় যে এই প্রফেশনটা খুবই চমকপ্রদ এবং তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, তোমরা অনেকের থেকে খুব আগায় আছো এবং অনেক দারুণ সিদ্ধান্ত নিয়েছো। আরেকটা বিষয় বলব, যারা দেশের বাইরেও যেতে চায় নার্সিং পড়ে, তাদের সুযোগ তো অন্যরকম। মাশাআল্লাহ দেশের বাইরে নার্সিং কেউ যদি মানে প্রাইভেট মেডিকেলেও যদি কেউ নার্সিং পড়ে, প্রাইভেট যে নার্সিং কলেজগুলো আছে, তার জন্য প্রচুর সুযোগ। মানে নার্সিং এ পড়ছো মানে তুমি দেশের বাইরে অনেক সুযোগ পাবা। সুতরাং আমি সবাইকে বলব যে ভাই বা বোন তুমি যে কয়েকটা দিন সময় পাচ্ছ, যে কয়েক মাস এবং আমরা যা পড়াচ্ছি এগুলো দারুণভাবে গুছিয়ে পড়ো, তোমার নোটগুলো গুছিয়ে পড়ো, বইগুলো যেগুলো তুমি মনে করছো যে তোমার জন্য প্রিফারেবল তুমি গুছিয়ে পড়ো। তুমি ৮টা-৯টা ঘন্টা করে পড়ো, ১০ ঘন্টা করে পড়ো অথবা ১২ ঘন্টা পড়ো। খুব গুছিয়ে পড়ো। অন্য কিছু চিন্তা থেকে মাথা থেকে বাদ দাও। এই সময় তো তোমাদের বয়স কত আর হবে? কেবল ইন্টারমিডিয়েট শেষ করেছো অথবা কেউ সেকেন্ড টাইমার আছো অথবা আ মানে এই বয়সে কিন্তু অনেক ধরনের চিন্তা মাথায় আসে। আমার কাছে একটা জিনিস হচ্ছে যে এই চিন্তাগুলো তোমাদের এখন ঝেড়ে ফেলতে হবে। যেমন অনেকে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যায় এই সময়টায়। এখন তুমি যদি ফোনে কথা বলো, মেসেঞ্জার করো, WhatsApp করো, তাহলে কিন্তু হচ্ছে যে তোমার পড়াশোনাটা হচ্ছে না। তুমি নার্সিং এর চান্স পাও, যখন তোমার একটা ফিউচার থাকবে, তখন কিন্তু যেকোনো ছেলে তোমাকে কিন্তু সেই ইম্পোর্টেন্সটা দেবে যে না ওর তো একটা ফিউচার আছে। যে ওর তো একটা দারুণ ফিউচার আছে। সো এর সাথে কিছু ভাবা যায়। বাট তোমার যদি ফিউচার না থাকে, যখন ভাববে যে এই মেয়ের তো কিছুই নেই, সে কি করে? নার্সিং এর কোচিং করলো, চান্স পেল না, বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না। তো ওর সাথে আমার সম্পর্ক রেখে লাভ কি? সুতরাং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা রিলেশনে, প্রত্যেকটা সম্পর্কে হচ্ছে গিভ অ্যান্ড টেক থাকে। তোমার কেরিয়ার যদি তুমি এখন দারুণ করে গড়বার জন্য নার্সিং এ চান্স পাও, এটা তোমার জন্য একটা ব্লেসিং হবে এবং তোমার পরিবারের জন্য একটা ব্লেসিং হবে। তুমি নার্সিং এ চান্স পাও মানে তোমার পরিবারটা দাঁড়ায় যাওয়া। আমি এটা দারুণভাবে বিশ্বাস করি। নার্সিং এ পড়ে বসে আছে এমন কাউকে আমি দেখি নাই। এবং আমি ওই যে বান্ধবীটার কথা বললাম, সে কিন্তু এখন সম্ভবত ইয়াতে সৈয়দপুরে। তো ওর নাম বলছি না। ও এমনিতেই দেখলে এটা যদি কখনো দেখে সে বুঝতে পারবে। সে সৈয়দপুরের এক নার্সিং মানে ওখানকার যে মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে ও চাকরি করতেছে। ও ১০ম গ্রেডের জব পেয়ে গেছে। এবং ওর ২-৩ টা বান্ধবীকে চিনতাম। একজন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আছে। ওর ৫০ প্লাস সেলারি এরকম সেলারিতে জয়েন করেছে। আরেকটা ছোট বোন আমার আছে। ও হচ্ছে গত বছর বোধহয় সে ঢাকা মেডিকেলের যে হচ্ছে ও ঢাকা মেডিকেলে ওকে দায়িত্ব পালন করতে দেখতাম। ও নার্সিং এর চাকরিটা পেয়ে গেছে। তো সুতরাং সবার জন্য শুভকামনা। তোমরা সবাই চান্স পাবা এবং মনে প্রাণে যে সবাই এখানে যারা আছো সবাই চান্স পাবা আল্লাহর রহমতে এবং তার জন্য পড়াশোনা করো এবং তোমরা দারুণ একটা জব পাও। এই হচ্ছে আমার তোমাদের প্রতি হচ্ছে যে ভালোবাসা এবং হচ্ছে তোমাদের প্রতি হচ্ছে শুভকামনা। তো আমি এই যে যেটা বললাম, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও আমাদের যে যোগাযোগ আছে মানে যোগাযোগে যারা আছে তাদের সাথে যোগাযোগ কইরো এবং তোমরা হচ্ছে ডিসকাউন্টে এখন ভর্তি হতে পারবা। এবং তোমাদের জন্য একটা খুবই ব্লেসিং এই কোর্সটা। কারণ ঘরে বসে তুমি হয়তো কেউ কুড়িগ্রামে বসে আছো, কেউ ঠাকুরগাঁওয়ে বসে আছো, কেউ চট্টগ্রাম, কক্সবাজারে বসে ক্লাসটা দেখছো, ঢাকায়ও আসতে হচ্ছে না। নিজের পড়ার টেবিলে, বাসায় যে পড়ার টেবিলে পড়ছো ওই পড়ার টেবিলে বসেই তোমরা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নার্সিং কেন্দ্রিক যে পড়াশোনা সেটা কিন্তু বসেই করতে পারছো। সো এটা একটা ব্লেসিং। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কতজন? যদি মুজিবনগর সরকার বলে সেক্ষেত্রে একটু সরি আমি হচ্ছে একটা ইয়ে দেখবো।
ওকে, কি ছিল? ও আচ্ছা, সরি, মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত? এখানে দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত, আর একটা হচ্ছে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত। এই প্রশ্ন দুটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, এবং প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে, মুজিবনগর সরকার থেকে। তো মুজিবনগর সরকার সম্বন্ধে আমি একটু পরেই আলোচনা করবো। আপাতত তোমরা এখানে দেখো, মুজিবনগর সরকার যদি বলে, কি বলেছে? মুজিবনগর সরকার খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটা গোল দাগ দিয়ে নাও। যদি মুজিবনগর সরকার থাকে সেক্ষেত্রে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা হচ্ছে 6 জন। মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কয়জন? 6 জন। খুবই দারুণ প্রশ্ন, এবং মাথায় একদম মুখস্থ করে নাও, এটা কিন্তু আসবে। আমি বললাম আসবে, আসার সম্ভাবনা 100%, কারণ এরকম প্রশ্ন কিন্তু এখন সংখ্যা কেন্দ্রিক প্রশ্ন দুই একটা থাকে। তো মুজিবনগরে যে সরকার বলছে, সরকারের সদস্য সংখ্যা 6। ওকে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। এই যে, এবং দারুণ একটা আসছে যে মুজিবনগর সরকারের মন্ত্রণালয়ের সংখ্যা কয়টা? আচ্ছা, মন্ত্রণালয়ের সংখ্যা হচ্ছে 12টা। যদি সরকারের সদস্য বলে 6টা, মন্ত্রণালয় 12টা, তাহলে 6 ডাবল করে দিবা 12। আবার বলতেছি, মুজিবনগর সরকারের সদস্য 6 জন, মুজিবনগর সরকারের মন্ত্রণালয় কয়টা? 12টা, তাহলে সদস্যের ডাবল করে দিবা 12। ওকে, এটা জাস্ট ট্রিক্স। কেন 12 হলো? 6 এর ডাবল 12, তাহলে সদস্য সংখ্যা, সরকারের সদস্য সংখ্যা 6 জন, আর মন্ত্রণালয়ের সদস্য সংখ্যা 12। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। তোমরা জানো যে মুজিবনগর সরকারটা আসলে কি? আমি একটু জাস্ট কথায় বলি। মুজিবনগর সরকারটা হয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটি বাংলাদেশের প্রথম, মানে স্বাধীন বাংলাদেশের প্রথম গঠিত সরকার, যদি আমি বলি প্রথম সরকার। কেন? তোমরা দেখো যে 1971 সালের, আমি এটা নতুন ইয়া নেই, 10 এপ্রিল 1971 বৈদ্যনাথ তলায়, এটা মেহেরপুরের, হ্যাঁ, তোমরা জানো যে মেহেরপুর একটা জেলা বাংলাদেশের, এটি তোমাদের হচ্ছে খুলনা ডিভিশনে। মেহেরপুরের বৈদ্যনাথ তলা একটা জায়গা আছে, এখানে মুজিবনগর সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর নামকরণে মুজিবনগর সরকার গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা মাথায় রাখো ভাই। 10 এপ্রিল 1971 সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুজিবনগর সরকারটার যে কথা বললাম, এটি বাংলাদেশের প্রথম সরকার, এবং এই সরকারটা দেখো, মুক্তিযুদ্ধ কিন্তু হচ্ছিল পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে। এটা কিন্তু ছিল পূর্ব পাকিস্তান। এখন পূর্ব পাকিস্তান, ওইটা হচ্ছে বর্তমান যে পাকিস্তান, সেটি ছিল পশ্চিম পাকিস্তান। এখনো পশ্চিম পাকিস্তান, এখন তো পাকিস্তান। তো আমরা তো তখন নতুন, মানে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ চলছে। এখন একটা এই যুদ্ধ করে করে একটা দেশ স্বাধীনতার পথে যে এগুচ্ছিল, সেই সেই মানে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমরা যে নতুন স্বাধীনতা চাচ্ছি, সেটার একটা সরকার কিন্তু লাগে, না হলে কিন্তু হচ্ছে গোটা পৃথিবীতে আমাদের তো হচ্ছে অনেকে, একটা স্বাধীন দেশ হতে গেলে বিভিন্ন দেশ কিন্তু স্বীকৃতি দেয়। এখন বিভিন্ন দেশকে অভিহিত করতে হয় যে আমাদের দেশে এই যে ঝামেলা চলছে, যুদ্ধ চলছে, আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাচ্ছি, কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে ব্যাপকভাবে হচ্ছে নিগ্রহ, নির্যাতন, বিভিন্নভাবে বঞ্চিত করেছে। এই যে ভয়েসগুলো রাইজ করা, মানুষকে জানানো, আন্তর্জাতিকভাবে হচ্ছে একটা কি বলে, একটা আলোড়ন তোলা, একটা ভয়েস রাইজ করা, সেটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, এবং তার জন্য একটা সরকার গঠন করা খুবই, মানে ফরজ ফরজ হয়ে গিয়েছিল আর কি, যেটাকে বলা যায়। তো তখন আহ, তোমরা জানো যে তাজউদ্দিন আহমেদ, যিনি গাজীপুরের মানুষ, তো সোহেল তাজের তোমরা নাম শুনেছো, ইউটিউব ফেসবুকে উনি ব্যাপক পপুলার। সোহেল তাজের বাবা সিমিন হাসান রিমি, তার বাবা, তিনি গাজীপুরের কাপাসিয়ার সম্ভবত এমপি ছিলেন। তো ওনার বাবা তাজউদ্দিন আহমেদ, তাকে প্রধানমন্ত্রী করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয় মুজিবনগর সরকারের, এবং উপরাষ্ট্রপতি করা হয় হচ্ছে নজরুলকে। তো সৈয়দ নজরুলকে, এটা করে মুজিবনগর সরকারটা গঠন করা হয়। সেটা কবে? সেটা হচ্ছে 10 এপ্রিল 1971
মেহেরপুরের বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকারটা গঠন করবার জন্য ইন্ডিয়া সরকার, ভারত সরকার তৎকালীন, বিশেষ করে ইন্দিরা গান্ধী ব্যাপকভাবে আমাদের ওই সময়ের মুজিবনগর সরকারকে সহায়তা করেছিলেন তিনি। তো এটি হচ্ছে যে মুজিবনগর সরকার, যে মানে আমি তো বোঝাতে পেরেছি, মুজিবনগর সরকারটা আসলে গঠিত হয়েছিল যেন মুক্তিযুদ্ধটাকে দারুণভাবে পরিচালিত করা যায়। তো এটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সরকার। এই আমাদের স্বাধীনতার জন্য মুজিবনগর সরকার না হলে আমরা স্বাধীন হতে পারতাম কিনা এটাও অনেকটা হচ্ছে যে কঠিন হতো, হয়তো আরো সময় লাগতো। কারণ মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধটাকে অনেক দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। এবং আমি কিন্তু একটু আগে মুজিবনগর সরকার নিয়ে দুটো প্রশ্ন আমরা পড়েছি। একটা হচ্ছে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কতজন, আমরা কিন্তু পড়েছি 6 জন। আর মুজিবনগর সরকারের মন্ত্রণালয়ের সংখ্যা 6 এর ডাবল, 12টি। ওকে, তাহলে দুইটা প্রশ্ন, মুজিবনগর সরকারের সদস্য 6 জন, মুজিবনগর সরকারের মন্ত্রণালয় হচ্ছে 12টি, এবং মুজিবনগর সরকার কোথায় গঠন করা হয়েছিল সেটি হচ্ছে যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা। হ্যাঁ, এটি হচ্ছে গঠিত করা হয় 10 এপ্রিল 1971। এই তারিখটাও খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এটাকে নোট করে রেখো। পরের প্রশ্নে যাচ্ছি। এখানে দেখো যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মুজিবনগর সরকারটা, তোমরা জানো যে গোটা বাংলাদেশে যুদ্ধ হচ্ছে, অথচ মেহেরপুরে কেন এটা গঠন করা হলো? ঢাকায়ও তো গঠন করতে পারতো, কিন্তু না, ঢাকা আসলে নিরাপদ ছিল না। ঢাকা একদম পাকিস্তানিদের মানে পাকিস্তানি আর্মিদের দখলে ছিল। সুতরাং মনে করো যে এই যে আমরা যেখানে ক্লাস নিচ্ছি, আমাদের এই অফিসটা হচ্ছে মৌচাকে। তো মৌচাকে যদি মুজিবনগর সরকার ওই সময় মানে একটা সরকার গঠন করতো, তো এখানে কিন্তু হচ্ছে যে পাশে কিন্তু হচ্ছে তোমার রাজারবাগ পুলিশ লাইন এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এখানে কিন্তু খবর পেয়ে যেত পাকিস্তানিরা, পাকিস্তানি আর্মিরা, যে ওখানে বসে তারা একটা সরকার গঠন করতেছে, সেই সরকার এই মুক্তিযুদ্ধকে লিড করবে, মানে নেতৃত্ব দেবে। সুতরাং এখানে কিন্তু আক্রমণ হতে পারতো, অথবা ধরুন যে রংপুরে, অথবা ধরুন যে হচ্ছে চট্টগ্রামে যদি হচ্ছে এটা হতো, কারণ ওই জায়গাগুলো নিরাপদ ছিল না, ওখানে পাকিস্তানি আর্মিরা ওখানে মানে ততদিনে এসে গেছিলেন। কিন্তু একমাত্র মুজিবনগর সরকারটা গঠন করা হলো কোথায়? মেহেরপুরে, কারণ মেহেরপুরের পাশে কিন্তু হচ্ছে ভারতের সীমান্ত। তো বিভিন্ন পরামর্শ, সলা পরামর্শের জন্য কিন্তু ভারতে যাওয়া যেত, এবং মানে একদম সীমান্তের পাশে তো বৈদ্যনাথ তলাটা, সেখান থেকে ভারতে ঢোকা যেত, এবং দারুণ কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু আবার মুজিবনগর ওই জায়গাটায় বৈদ্যনাথ তলায় এসে আমরা কিন্তু মানে তৎকালীন মুজিবনগর সরকার কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারতো, যার কারণে ওই জায়গাটা নিরাপদ ছিল, ওই জায়গাটা মুক্ত ছিল, পাকিস্তানের ওখানে ততদিনে ঢোকে নেয় পাকিস্তানি আর্মিরা। এই জন্য মেহেরপুরের বৈদ্যনাথ তলা নামক একটা জায়গা, সেই জায়গাটায় মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 সালে গঠন করা হয়েছিল। ওকে, এটি মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং গোটা পৃথিবীতে আমাদের যে যুদ্ধ হচ্ছে আমাদের এই দেশের পক্ষে, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা মানে মানে একটা দারুণ একটা ভয়েস রাইজ করেছিলাম, এবং সবার পক্ষে হচ্ছে আমরা মত নিচ্ছিলাম যে আমরা স্বাধীন হতে চাই, এবং মুজিবনগর সরকার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যখন মানে পাকিস্তানিরা তো ততদিনে জানতেও পেরেছিল 10 এপ্রিলের পর যে একটা সরকার গঠন করা হয়েছে, কারণ ওই সময় তো অনেক ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা এবং টেলিভিশনে খবর হচ্ছিল যে বাংলাদেশে মুজিবনগর সরকার গঠন হলো, তখন তো পাকিস্তানিরা জেনে গেছিল কোথায়, এটা মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। তো তখন কিন্তু মুজিবনগর সরকার নিজেদের নিরাপত্তার জন্য তারা তাদের যে সদর দপ্তর, প্রধান যে অফিসটা, সেটি কিন্তু ভারতের কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। কলকাতায় মুজিবনগর সরকারের এই যে কার্যালয় অবস্থিত ছিল। ওকে, যদি বলা হয় মুজিবনগর সরকারের কার্যালয় কোথায় অবস্থিত, তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে কলকাতায়। ওকে, তোমরা হচ্ছে এই প্রশ্নটাও রাখো। পরের প্রশ্ন যাচ্ছে, মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করানকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো তো ভাই, খুবই গুরুত্বপূর্ণ না? পাঠ, পাঠ মানে কি? পড়া না? পড়াশোনা তো। আচ্ছা, আমাদের বেসিক্যালি পাঠ মানে তো পড়া, রাইট? এখন এখানে বলতেছে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করানকে, মানে সরকারে যারা ছিলেন, যেমন আমরা তো দেখলাম যে 6 জন সদস্য ছিল মুজিবনগর সরকারের, এই 6 জন সদস্য 12টা মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। তো এদেরকে তো হচ্ছে শপথ পড়াতে হয়েছে যে আপনি যে এই দায়িত্ব নিলেন, যেমন তোমরা তো জানো যে প্রতি যখন আমাদের নির্বাচন হয়, নির্বাচনের পরে স্থানীয় পর্যায়ে বলো বা মানে আমাদের হচ্ছে জাতীয় পর্যায়ে বলো, নির্বাচিত হওয়ার পর কিন্তু হচ্ছে আমাদের মানে যারা নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু শপথ পাঠ করে। যেমন হচ্ছে এমপিরা কিন্তু হচ্ছে যে যখন যারা এমপি নির্বাচিত হন তারা কিন্তু হচ্ছে শপথ পাঠ করেন সংসদে এসে। তো ওই সময় মুজিবনগর সরকারে যারা ছিলেন, নির্বাচিত হয়েছিলেন বা যারা দায়িত্ব পেয়েছিলেন, তাদের কিন্তু শপথ বাক্য পাঠ করবার একটা প্রয়োজনীয়তা পড়েছিল। তো তোমরা জানো যে অন্তর্বর্তী সরকারের যারা বিশেষ করে 5 আগস্ট 7 আগস্ট শপথ বাক্য পাঠ করেছিলেন, অন্তর্বর্তী সরকার যে গঠন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। 5 আগস্ট তো হচ্ছে সরকার পতন হলো, এবং 6, 7 তারিখে আমাদের এই চলতি বছরের 7 আগস্ট
অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব পেয়েছিলেন উপদেষ্টা, তারা কিন্তু শপথ বাক্য পাঠ করেছিলেন কোথায় জানো? সেটা হচ্ছে বর্তমান যে হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়, যেটাকে বঙ্গভবন বলি আমরা, সেটা হচ্ছে তোমার গুলিস্তানে। সেখানে কিন্তু উপদেষ্টা মণ্ডলীরা হচ্ছে শপথ বাক্য পাঠ করেছিলেন। তো এরকম মুজিবনগর সরকারের যারা দায়িত্ব পেয়েছিলেন তারা শপথ বাক্য পাঠ করেছিলেন। তো এই শপথ বাক্য পাঠ একজন পড়ে পড়ে শোনায়, আর বাকিরা হচ্ছে যারা দায়িত্বে তারা কিন্তু সাথে সাথে পড়ে শপথটা নেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ তাহলে করান কে? এখানে 4টা অপশন আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো তখন জেলে, ইম্পসিবল, এবং তিনি তো পড়াবেনও না। আব্দুল মান্নান, সৈয়দ নজরুল ইসলাম, তিনি তো উপরাষ্ট্রপতি। হ্যাঁ, তাহলে এই দুটা প্রশ্নের মধ্যে কনফিউশন হয়, জনাব আব্দুল মান্নান নাকি হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। আচ্ছা, পড়াশোনার সাথে কে জড়িত? বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে কি বলা হয়? যারা প্রবীণ তাদেরকে কিন্তু অধ্যাপক বলা হয়। ওকে, যখন প্রবীণ হয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা কিন্তু তাদেরকে কিন্তু অধ্যাপক বলা হয়। তো যারা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক অধ্যাপক আছে, যেমন আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনেক অনেক অধ্যাপক আছেন, 5-7 জন 10 জন হবেন, যারা প্রবীণ হয়ে যান, বয়স বেড়ে যায়, তখন তারা অধ্যাপক হয়ে যান, তাদের রিসার্চ পেপার বের হয়, অনেক অভিজ্ঞ হন। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, পাঠের সাথে কিন্তু অধ্যাপকের একটা সম্পর্ক আছে। এই অধ্যাপক কথাটার একটা সম্পর্ক আছে। যারা অধ্যাপক তারা কিন্তু পাঠ, পঠন পাঠ, রিসার্চ এগুলোর সাথে জড়িত। মানে মনে রাখার জন্য বলতেছি যে পাঠ কথাটা থাকলেই শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক। অধ্যাপক যেন তোমরা এই অধ্যাপক ইউসুফ আলী এবং জনাব আব্দুল মান্নান এই দুটার মধ্যে কনফিউজড হয়ে না যাও। তাহলে পাঠের সাথে সম্পর্ক হচ্ছে অধ্যাপকের। তাহলে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। ওকে, ওকে, তাহলে পরের প্রশ্ন চলে যায়। ওকে, এখন দেখো যে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? একটু আগে তোমাদেরকে বলেছিলাম সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, মূলত রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো 25-এর কালো রাতে, যেদিন হচ্ছে যে অপারেশন সার্চলাইট চালানো হলো, 25-এর কালো রাতে 26 মার্চের প্রথম প্রহরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার যে 32 নম্বরের বাড়ি, সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়। সঙ্গত কারণে তিনি কিন্তু তখন পাকিস্তানের জেলখানায়, মিনওয়ালি কারাগার যেটা, সেখানে বন্দী, যেটা পাকিস্তানের, বঙ্গবন্ধুকে কিন্তু মিনওয়ালি কারাগারে রাখা হয়েছিল। উনি তো তখন মানে আটক। তো তখন তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতির দায়িত্বে হচ্ছে রাখা হয়েছিল। তো মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তারপরের প্রশ্ন, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিচালনা করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমাদেরকে একটু আগে কিন্তু বলছিলাম যে দেখো, এই যে অপশনের মধ্যে একটু আগে ছিল মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর একটা অপশন ছিল, তো এটা তো হবেই না। আর একটা অপশন ছিল কি, সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ইসলাম তো অস্থায়ী রাষ্ট্রপতি, এটা তো পাঠ করাতে পারবেনি না। তো দুইটা অপশন আছে, অধ্যাপক ইউসুফ আলী আর জনাব আব্দুল মান্নান। ওকে, তাহলে পাঠ কথাটা যদি থাকতো মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ, পাঠ কথা থাকলে কি হতো? অধ্যাপক আসতো, কারণ পাঠের সাথে অধ্যাপক জড়িত ছিল, সুতরাং অধ্যাপক আসতো। কিন্তু এখানে কিন্তু পাঠ নেই। অনুষ্ঠানটা পরিচালনা করেছেন কে? সেক্ষেত্রে অনুষ্ঠান পরিচালনা করেছিলেন জনাব আব্দুল মান্নান। তাহলে এটার আমি একটা নোট দেই, এই নোটটা তোমরা লিখে রাখো। শপথ যদি পাঠ হয়, পাঠ কথাটা হচ্ছে কে? অধ্যাপক ইউসুফ। অধ্যাপক ইউসুফ, ইউসুফ এই যে পাঠের সাথে কে? অধ্যাপক কথাটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে এইটা কিন্তু লিখে নাও, 2 নম্বর। এখান থেকে প্রশ্ন আসবে, এই দুটা কিন্তু খুবই কনফিউজড হয়। অধ্যাপক ইউসুফ আর এই যে মান্নান, এই দুটার মধ্যে অনেকে কনফিউজড হয়ে পড়ে। অধ্যাপক ইউসুফ আলী। 2 নম্বর হলো
অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। ওকে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জায়গায় প্রচন্ড কনফিউজডে পড়ে মানুষজন। যদি বলে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ, আমি বারবার বলতেছি পাঠের সাথে অধ্যাপকের সম্পর্ক, তাহলে অধ্যাপক ইউসুফ আলী। আর মুজিবনগর সরকারের অনুষ্ঠান পরিচালনা করে কে? আব্দুল মান্নান। আমি কিন্তু তোমাদের কোনো ছন্দটন্দ পড়াতে বিশ্বাসী নেই, এটাকে দারুণভাবে তোমাদের মুখস্থ, সাধারণ জ্ঞানের ছন্দ দিয়ে পড়লে কি হয়, পরীক্ষার হলে গিয়ে কিন্তু কিছুই মনে থাকে না। সুতরাং পড়তে হবে না ভাই, পড়াশোনা ছাড়া বিকল্প নেই। এই জন্য আমি গুছিয়ে দিচ্ছি যে সব পড়ার দরকার নেই, গুছিয়ে গুছিয়ে কিছু জিনিস তোমরা যদি পড়ো, বিশেষ করে এই যে আমরা যে আজকে ক্লাসটা নিচ্ছি বিশেষ করে মুক্তিযুদ্ধের উপরে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সাথে কিন্তু কিছু অতিরিক্ত নোট দিচ্ছি, এটা কিন্তু ট্রিক্স, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তো আমার মনে হয় যে তোমাদের এই জায়গাগুলো হচ্ছে বুঝে বুঝে পড়া উচিত। তাহলে কি, মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, মুজিবনগর সরকারের অনুষ্ঠান পরিচালনা করেন, মুজিবনগর একসাথে হতো, মুজিবনগর সরকারের অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো যে ওকে, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, আমি কিন্তু একটু আগে একটা মানে একটা লাইন লিখে দিয়েছিলাম যে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারটা গঠন করা হয়, বানানো হয়, সোজা হিসাব মুজিবনগর সরকার বানানো হয় বা গঠন করা হয় 10 এপ্রিল 1971। কিন্তু এই যে সরকারটা গঠন হলো 10 এপ্রিল 1971, তারা শপথ নিল কবে? শপথ নিল 10 এপ্রিলের পরে 17 এপ্রিল, প্রায় 7 দিন নাকি, হ্যাঁ 7 দিনের দিন 17 এপ্রিল তারা শপথ গ্রহণ করলো। তাহলে এই যেখানে দেখো 17 এপ্রিল 1971, তাহলে মুজিবনগর সরকার গঠন হয় 10 এপ্রিল, গঠন তাহলে কি, গঠন 10 এপ্রিল। ওকে, গঠন 10 এপ্রিল 1971, একটু আগে লিখে দিয়েছিলাম। আর শপথ 17 এপ্রিল 1971। তাহলে দুইটা বিষয় মুজিবনগর সরকার নিয়ে বেশ আলোচনা করলাম। মুজিবনগর সরকার গঠন হয় 10 এপ্রিল 1971, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল, মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা 6 জন, মুজিবনগর সরকারের মন্ত্রণালয় হচ্ছে 12টি, 6 ডাবল 12টি, মুজিবনগর সরকারের মন্ত্রিসভার মানে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান, পাঠ মানে কি, লেখাপড়া, এটার সাথে সম্পর্ক অধ্যাপকের, তাহলে অধ্যাপক ইউসুফ আলী। আর মুজিবনগর সরকারের যে অনুষ্ঠান সেটি পরিচালনা করেন মান্নান, আব্দুল মান্নান। ওকে, এই 4-6টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই মাথার মধ্যে ঢুকায় রাখো, এগুলো থেকে প্রশ্ন হবে। খুব অতিরিক্ত ভেতরে গিয়েও যে খুব বেশি পড়তে হবে তা না, এগুলো থেকে কিন্তু মানে হুবহু প্রশ্ন চলে আসবে। পরবর্তীতে যাচ্ছে, ওকে, স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এখন দেখো যে বেসিক্যালি স্বাধীনতার ইস্তেহার পাঠটা করেন কে? শাহজাহান সিরাজ। এখানে উত্তর হচ্ছে শাহজাহান সিরাজ। এখন কোন প্রেক্ষাপটে এটা হয়েছিল, একটু এটার জন্য আমি একটু হিন্টস দিতে চাই। দেখো যে ওকে, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে পল্টনে একটা ছাত্র জনতার একটা অনুষ্ঠান হয়েছিল ওই সময় 1971 সালে, বিশেষ করে হচ্ছে মার্চে। তো সেখানে আহ, বাংলাদেশ ছাত্রলীগের ওই সময় সাধারণ সম্পাদক ছিলেন হচ্ছে আপনার শাহজাহান সিরাজ। সেই শাহজাহান সিরাজ ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই অনুষ্ঠানটার সেদিন প্রধান অতিথি ছিলেন, তার সামনেই মঞ্চে দাঁড়িয়ে তিনি স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। যদি প্রশ্ন আসে যে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে, সেটা হচ্ছে শাহজাহান সিরাজ। তো আমি একটু আগে বলছি শাহজাহান সিরাজের এখানে ইয়েটা দিয়েছিলাম যে আহ, স্বাধীনতার ইশতেহারটা পাঠ করেন কে, ইশতেহার, ইশতেহার ভালো করে বোঝেন, স্বাধীনতার ঘোষণা কিন্তু না, স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে, শাহজাহান সিরাজ। উনি ওই সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ওকে, তাহলে এটা তোমরা মনে রাখো যে, তাহলে দেখো যে অধ্যাপক ইউসুফ, ইনি তো বাইরে কি করেছিলেন, ইনি তো হচ্ছে যে মুজিবনগর সরকারের হচ্ছে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। আর শাহজাহান সিরাজ বাংলাদেশ ছাত্রলীগের ওই সময়ের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বঙ্গবন্ধুর সামনে পল্টনের একটি ছাত্র জনতার একটি সমাবেশ হয়, মহাসমাবেশ, সেই সমাবেশে শাহজাহান সিরাজ
শপথ বাক্য, স্বাধীনতার শপথ বাক্য পাঠ করেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু আগে দেখো যে ইশতেহার পাঠ করেন, এবার কিন্তু ঘোষণাপত্র পাঠ করেন। ইশতেহার পাঠ করলেন শাহজাহান সিরাজ, ঘোষণা পাঠ করলেন কে? ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীনতার ঘোষণাপত্র, এখানে আরেকটা কথা লেখা যায়, ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করেন। আরেকটা বিষয় বলে দেই, যেমন স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক কিন্তু সবসময় মানুষজন তৈরি করছে। তো বেসিক্যালি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের যে 26 মার্চ দিবাগত ও রাতে প্রথম প্রহরে উনি হচ্ছে একটা ওয়্যারলেসের মাধ্যমে হচ্ছে যেটিকে দেয়, সেটি অনেকে তো হচ্ছে সেটিকেই ঘোষণার কথা বলে। এবং আবার হচ্ছে যে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান উনি 27 মার্চ সম্ভবত 27 মার্চ উনি নতুন করে হচ্ছে যে উনি হচ্ছে ইংরেজিতে একটি ঘোষণা দেন। তো অনেকে এটা নিয়ে হচ্ছে বলতেছে যে জিয়াউর রহমান, অনেকে বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু এটা নিয়ে একটা কনফিউশন, অনেকটা হচ্ছে যে একটা বিতর্কিত বিষয়, সুতরাং এটা প্রশ্ন আসবে না। আসবে যে হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে কবে পাঠ, মানে কে পাঠ করেন, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো যেহেতু আবার এই যে পাঠ করার কথাটা আসছে, সুতরাং তাহলে প্রশ্নটা কি হবে যে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে কে পাঠ করেন, সেটি হচ্ছে 17 এপ্রিল 1971। তোমরা জানো যে মানে এটি হচ্ছে 17 এপ্রিল 1971 সালে পাঠ করা হয়। 17 এপ্রিল, ওই যে মুজিবনগর সরকারের যে হচ্ছে শপথ বাক্য পাঠ করার যে অনুষ্ঠান 17 এপ্রিল 1971, তখন কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে হচ্ছে পাঠ করা হয়। ওকে, তো এখন যে বিষয়টি আমি হচ্ছে তোমাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে অধ্যাপক ইউসুফ আলী, আবার কিন্তু আমরা এই উত্তরটা নিব, অধ্যাপক ইউসুফ আলী। তাহলে দুইটা বিষয় পেলাম, মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করার হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী, এবং স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করেন। এই যে আবার পাঠ পাঠ যখন আসতেছে পড়াশোনার সাথে, অধ্যাপক ইউসুফ আলী। তাহলে এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। ওকে, এটা নিয়ে হচ্ছে যে একটা ব্যাপার তোমরা হচ্ছে বুঝতে পারলাম। এখন আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। আর এখন পর্যন্ত বাংলাদেশের যে হচ্ছে আমার মনে হয় যে ঘোষণা, এই প্রশ্নটা এখন আসবে না, এই মুহূর্তে আসার কথা না আর কি। তো হচ্ছে তোমরা এটা পড়ো যে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে কে পাঠ করেন। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? আচ্ছা, মুক্তিবাহিনীর যদি বলে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আর যদি বলে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ককে, মুক্তিবাহিনী, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে যে এখানে প্রশ্নটা একটু ভুল আছে। মুক্তিবাহিনীর এম এ জে ওসমানী, এটা যদি মুক্তিবাহিনী হয় সেটা হচ্ছে এম এ জি ওসমানী। ওকে, তিনি সেনাবাহিনীর হচ্ছে বড় কর্মকর্তা ছিলেন। উনি একজন বাঙালি এবং ওনার বাসা সম্ভবত সুনামগঞ্জে। তো মুক্তিবাহিনীর উনি সর্বাধিনায়ক ছিলেন। কিন্তু যদি বলা হয় মুক্তিযুদ্ধের, আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি বলা হয় যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কথাটা আসলে হবে কি এম এ জে ওসমানী। এই উত্তরটা হবে এম এ জি ওসমানী। ভালো করে বুঝো, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। মুক্তিবাহিনীর, যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই তো মুক্তিবাহিনী, ওই মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে এম এ জি ওসমানী। মানে এখানে কিন্তু অপশন ভুল আছে, এম এ জি ওসমানীর নাম কোথাও নাই। আর যদি বলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে, সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের মোট সেক্টর কতটি ছিল? ওকে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের মোট সেক্টর ছিল তোমার হলো যে 11টি, এবং এটি 11 এপ্রিল, এটাকে আমি একটা নোট দেই। ওকে,
11 এপ্রিল 1971 এই তারিখে MAG ওসমানী তিনি গোটা বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করেন। কয়টা সেক্টরে? 11টি সেক্টরে ভাগ করেন। সেক্টরে ভাগ করেন এবং সাব সেক্টর 64টি সাব সেক্টরে ভাগ করেন। ওকে, তাহলে 11 এপ্রিল 1971 MAG ওসমানী 11টি সেক্টরে গোটা বাংলাদেশকে ভাগ করেন আর 64টি সাব সেক্টরে ভাগ করেন। গোটা বাংলাদেশে মোট 11টা সেক্টর আর সাব সেক্টর ছোট ছোট সেক্টর, একটা করে সেক্টরের অধীনে আবার 5-7টা করে সাব সেক্টর আছে। যেমন হচ্ছে 1 নম্বর সেক্টরটা কিন্তু পুরো পার্বত্য চট্টগ্রাম, ফেনী নদী থেকে একদম পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম এবং তোমার হচ্ছে যে ফেনীর কিছু অংশ সম্ভবত 1 নম্বর সেক্টরের অন্তর্গত। তো এরকম 1, 2, 3, 4, 5, 6 করে 11টা সেক্টর গোটা বাংলাদেশে আছে। এই 1 নম্বর সেক্টরটার অধীনে আবার 5-6টা সাব সেক্টর আছে। তাহলে যদি প্রশ্ন হয় যে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কতটি, সেক্ষেত্রে 64টি। আর মুক্তিযুদ্ধের মোট সেক্টর কত, মানে সেক্টর কতটি? 11টি। মুক্তিযুদ্ধের সেক্টর হচ্ছে যে ভাগ করে কে? MAG ওসমানী। যদি বলে যে কার নির্দেশে? তাজউদ্দিনের নির্দেশে। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিনের নির্দেশে। ওকে, তাজউদ্দিনের নির্দেশে। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো যে সেক্টর নিয়ে আলোচনা। 11 এপ্রিল 1971 তাজউদ্দিনের নির্দেশে MAG ওসমানী 11টি সেক্টরে ভাগ করেন গোটা বাংলাদেশকে এবং 64টি সাব সেক্টরে তিনি গোটা বাংলাদেশকে ভাগ করেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। 11 এপ্রিল 1971 নির্দেশ দিলেন কি গোটা বাংলাদেশকে 11টা সেক্টর এবং 64টি সাব সেক্টরে ভাগ করবার। কে নির্দেশ দিলেন? তাজউদ্দিন আহমেদ, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর এটা ভাগ করলেন কে? ওই সময় হচ্ছে যে সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন আমাদের, মানে মুজিবনগর সরকারের, উনি MAG ওসমানী, তিনি ভাগ করলেন 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টর। এতটুকু বোঝা গেছে ভাইয়া? অবশ্যই বোঝা গেছে। আমার মনে হয় যে এটা তোমাদের নোট করা উচিত এবং তারিখটা 11 এপ্রিল 1971। পরবর্তী প্রশ্নে যাব। ওকে, তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের সেক্টরগুলো বিভক্ত করার নির্দেশককে? খুবই প্রশ্ন, দারুণ প্রশ্ন। যে তাজউদ্দিন আহমেদ, একটু আগে বললাম যে তার নির্দেশে 1971 সালের 11 এপ্রিল তাজউদ্দিনের নির্দেশে, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নির্দেশে 11 এপ্রিল এটা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের সেক্টরগুলোকে ভাগ করি, বাংলাদেশের ভাগ করে। ওই সময় হচ্ছে MAG ওসমানী উনি ভাগ করেন, নির্দেশদাতা। এই যে নির্দেশদাতা, নির্দেশক। আর যদি বলা হয় ভাগ করেন কে, তাহলে MAG ওসমানী, এই যে MAG ওসমানী। যদি বলেন যে ভাগ, ইনি করেন, ভাগ করেন। ভাগ করেন বলতে এটা বলা যায় যে সেক্টরগুলো হচ্ছে গঠন করেন। গঠন করেন। আর ইনি হচ্ছে নির্দেশদাতা। ওকে, নির্দেশ দেন। ওকে, পরবর্তী প্রশ্ন। এখানে দেখো যে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের মোট সাবসেক্টর, একটু আগেই বললাম ভাইয়া, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের মোট সাবসেক্টর ছিল 64টি। ওকে, পরবর্তী প্রশ্ন। মুক্তিযুদ্ধ চলাকালীন সবচেয়ে বড় সেক্টর ছিল কোনটি? গুড, খুবই দারুণ প্রশ্ন। একটু আগে আমি বললাম যে বাংলাদেশে মোট 11টা সেক্টরকে কিন্তু আমরা হচ্ছে ভাগ করি। সেই 11 সেক্টরের মধ্যে 11টি সেক্টরের মধ্যে সব থেকে বড় যে সেক্টরটি ছিল সেটি হচ্ছে 1 নম্বর সেক্টর। এবং এই 1 নম্বর সেক্টরটি কোথায় ছিল? সেটি হচ্ছে ফেনী নদী থেকে সেই পুরো পার্বত্য চট্টগ্রাম, পুরো পার্বত্য চট্টগ্রাম। তোমরা জানো যে পার্বত্য চট্টগ্রামে কি কি আছে? পার্বত্য চট্টগ্রামে আছে খাগড়াছড়ি, রাঙামাটি এবং হলো যে তোমার বান্দরবান। একই সঙ্গে আছে কি এদিকে পুরো পার্বত্য চট্টগ্রাম, তারপর কক্সবাজার এবং যে চট্টগ্রাম আছে, চট্টগ্রাম। ওকে, তাহলে 1 নম্বর সেক্টরের কি কি আছে? ফেনী নদী থেকে পুরো পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং চট্টগ্রাম। এইটা হলো 1 নম্বর সেক্টরে এবং এটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সবচেয়ে বড় সেক্টর ছিল। বুঝছো? ওকে, এবং আরেকটা ব্যাপার এখানে দেখো যে
ফেনী নদী থেকে পুরো পার্বত্য চট্টগ্রাম, এটা মাথায় রাখো। এবং একটু আগে আমি সেক্টর কমান্ডার গুলোকে হচ্ছে একটু দেখিয়ে দিব, সেক্ষেত্রে তোমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। ওকে, তারপরে প্রশ্নে আমরা যাই। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন সবচেয়ে বড় সেক্টর ছিল তোমার হলো যে 1 নম্বর সেক্টর, এবং এটা ফেনী নদী থেকে পূর্ব পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত ছিল। কক্সবাজার, চট্টগ্রামও এটার অন্তর্ভুক্ত ছিল। সর্বপ্রথম স্বাধীন সেক্টর কোনটি? ওকে, দারুণ প্রশ্ন। তোমরা হচ্ছে ভালো করে নোট নাও। আমি কিন্তু বারবার একটা জিনিস বলছি, যারা দারুণ নোট করবে তাদের জন্য কিন্তু গিফট আছে, এবং আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করতে বলছি। এগুলো কিন্তু পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট, এবং মুক্তিযুদ্ধ থেকে 2-3টা প্রশ্ন আসবে। 2-3টা প্রশ্ন পাওয়া মানে তুমি কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া। এখানে ভুল করবা মানে অনেক দূর পিছিয়ে যাওয়া। এখান থেকে প্রশ্ন আসবেই, বারবার প্রশ্ন কিন্তু একবারে মানে কি বলে মানে ফাঁস করে দিচ্ছে যে মুক্তিযুদ্ধ থেকে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে। ওকে, গুড। তুমি দেখো যে মুক্তিযুদ্ধের এখানে যে প্রশ্নটা আছে, মুক্তিযুদ্ধের সর্বপ্রথম স্বাধীন সেক্টর কিন্তু 8 নম্বর স্বাধীন সেক্টর। আমি সেক্টরগুলো একটু পরেই বলবো। 8 নম্বর স্বাধীন স্বাধীন মানে 8 নম্বর সেক্টরে আসলে কি আছে? এই যে মুজিবনগর, মেহেরপুরের যে বৈদ্যনাথ তলা, এখানে কিন্তু হচ্ছে 8 নম্বর সেক্টরটা অবস্থিত। এবং ওই সেক্টরটা স্বাধীন ছিল বলেই তুমি দেখো যে সর্বপ্রথম স্বাধীন কিন্তু ওই সেক্টরটাও হয়। এবং তোমরা জানো যে সর্বশেষ স্বাধীন কিন্তু হয় 2 নম্বর সেক্টর, বিশেষ করে ঢাকা কিন্তু 2 নম্বর সেক্টরে অন্তর্গত। 16ই ডিসেম্বর কিন্তু ঢাকা স্বাধীনতার মাধ্যমে কিন্তু স্বাধীনতার একটা আনুষ্ঠানিক ঘোষণা আমরা ঢাকায় তো হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে আহ, নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি আর্মিরা 93,000 আর্মি কিন্তু হচ্ছে আত্মসমর্পণ করে বাংলাদেশের হচ্ছে যে যৌথ বাহিনীর যে কমান্ডার জগজিৎ সিং অরোরা, তার হচ্ছে যে সামনে এসে সোহরাওয়ার্দী উদ্যানে 16ই ডিসেম্বর 1971 93,000 সেনা নিয়ে পাকিস্তানি আর্মি মানে স্যারেন্ডার করে। এবং মানে ওইটার মাধ্যমে কিন্তু ঢাকা সর্বশেষ স্বাধীন হয়। তো সামগ্রিকভাবে 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস আর কি। আহ, তো সর্বপ্রথম যদি বলি যে এই 11টা সেক্টরের মধ্যে কোন সেক্টরটা স্বাধীনতা লাভ করে, সর্বপ্রথম সেটা হচ্ছে 8 নম্বর সেক্টর। এবং এই 8 নম্বর সেক্টরে কিন্তু মুজিবনগর সরকার আছে। এখানে আছে কি? এখানে মুজিবনগর সরকার আছে। যদি বলা হয় মুজিবনগর সরকার বা বৈদ্যনাথ তলা কোন সেক্টরের অন্তর্গত, তাহলে 8 নং সেক্টরের অন্তর্গত হবে। অন্তর্গত হবে এখানে মুজিবনগর সরকার আছে। প্রশ্ন আসবে, মুজিবনগর সরকার কত নম্বর সেক্টরের অন্তর্গত? 8 নম্বর সেক্টর। এই যে বলছে এখানে মুজিবনগর সরকার, তাহলে এই যে বুঝছো তো এখানে মুজিবনগর সরকার মানে কি? কত নম্বর সেক্টরের অন্তর্গত মুজিবনগর সরকার? 8 নম্বর সেক্টরের অন্তর্গত মুজিবনগর সরকার। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসেবে আখ্যায়িত করা হয় কোনটিকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু ভুলে যাওয়া অনেকে। অনেকে বলবা যে আচ্ছা দ্বাদশ মানে তো 12, সেক্টরটা ছিল তো 11টা। 11টা সেক্টর ছিল না, 1-2 এভাবে 11টা সেক্টর। মানে এবং তোমরা জানো যে 1971 সালের 11ই এপ্রিল এম এ জি ওসমানী তিনি হচ্ছে 11টা সেক্টরে ভাগ করেন 11 এপ্রিল 1971, এবং তাজউদ্দিনের নির্দেশে। তাহলে দ্বাদশ মানে 12 নম্বর সেক্টর আবার হবে কেমন? হ্যাঁ, 11টা সেক্টরের পর দ্বাদশ সেক্টর, 12 নম্বর সেক্টর বলা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। লিখে নাও এটা, এখানে একটা দাগ দাও, 3 স্টার। মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসেবে আখ্যায়িত করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। ওকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে ছিল, এবং সর্বশেষ এটি কলকাতায় এটার সদর দপ্তর নিয়ে যাওয়া হয়। তো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে 12 নম্বর সেক্টর বলা হয়। মূলত 11টা সেক্টর তো বিভিন্ন বাংলাদেশের, গোটা বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। 11টা তো 12 নম্বর অর্থাৎ দ্বাদশ সেক্টর বলা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা হচ্ছে মাথায় রেখো, নোট করো। তারপর দেখো সুন্দরবন কোন সেক্টরের অধীনে ছিল? ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুন্দরবন 9 নম্বর সেক্টরের অন্তর্গত ছিল। কারণ তোমরা জানো যে খুলনা, বিশেষ করে খুলনা এবং বরিশাল, বরিশালের কিছু অংশ, খুলনা বরিশাল, এই জায়গাটা 9 নম্বর সেক্টরের অন্তর্গত ছিল। খুলনা বরিশাল এই জায়গাটা 9 নম্বর সেক্টরের অন্তর্গত ছিল। ঠিক না? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ওকে, দেখো ওকে, আচ্ছা একটা ব্যাপার তোমরা জানো কি না,
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 10 নম্বর সেক্টর, নৌ সেক্টরটাকে 10 নম্বর সেক্টর বলা হতো। বিশেষ করে নৌ সেক্টরকে বলা হতো 10 নং সেক্টর। ওকে, দেখো নৌ সেক্টর যেটা ছিল, যেমন 10 নম্বর সেক্টরের যে কথা বলতেছি, নৌ সেক্টর। আচ্ছা, আমি একটু আগে বলছি নৌবাহিনী, একটা সময় বলছিলাম জ্যাকপটের আলোচনায় যে নৌবাহিনীর হচ্ছে যে, আমি বলছিলাম কি যে নৌবাহিনী, আমি বলছিলাম কি যে নৌবাহিনীর যে সেক্টর, মানে নৌবাহিনীদেরকে প্রতিহত করবার জন্য আমাদের দামাল ছেলেরা 4টা জায়গায় কিন্তু অপারেশন জ্যাকপট পরিচালিত করেছিল। একটা হচ্ছে মংলা সমুদ্র বন্দর, আরেকটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ নদী বন্দর, আরেকটা হচ্ছে চাঁদপুর নদী বন্দর। তার মানে এই যে জায়গাগুলো, এই যে বিশেষ করে নদী বন্দর থেকে শুরু করে, নদী বন্দরের থেকে বিশেষটা হচ্ছে যে এই যে মংলা সমুদ্র বন্দর, এটা কিন্তু হচ্ছে বাগেরহাটে, আর চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রামে। এখন চট্টগ্রাম কিন্তু হচ্ছে যে তোমার 1 নং সেক্টরের অন্তর্গত। একটু আগে বলছিলাম 1 নং সেক্টর কোথায়, সব থেকে বড় সেক্টর বাংলাদেশের, সরি 1 নং সেক্টরটা হচ্ছে যে এটা হলো তোমার কোথায়, যে বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, তারপরে হলো যে কক্সবাজার, এখানে কিন্তু 1 নম্বর সেক্টর। এবং এই 1 নম্বর সেক্টরের অন্তর্গত কিন্তু হচ্ছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এবং তুমি দেখো আমি বলছিলাম কি 9 নম্বর সেক্টরে কিন্তু হচ্ছে তোমার সুন্দরবন অবস্থিত, খুলনা, সুন্দরবন এবং হচ্ছে যে বরিশালের কিছু অংশ, এটা কিন্তু 9 নম্বর সেক্টরের অন্তর্গত। এখন বাগেরহাটে তো হচ্ছে যে তোমার মংলা সমুদ্র বন্দর। এখন এই মংলা সমুদ্র বন্দর কিন্তু হচ্ছে আবার 9 নম্বর সেক্টরের ভেতরে অবস্থিত। এখন বিষয়টা হচ্ছে তাহলে 10 নম্বর সেক্টর কি আসলে? 10 নম্বর সেক্টর কিন্তু ওইরকম কিন্তু স্পেসিফিক কোথাও না। এই জন্য বলছে 10 নম্বর সেক্টর যত নদী এবং হচ্ছে যে মানে নৌবাহিনী যেখানে যেখানে ছিল, ওই জায়গায় মানে আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালনা করবার জন্য মুক্তিযুদ্ধের যারা দায়িত্বে ছিলেন, হ্যাঁ, আমাদের যারা বাংলার দামাল ছেলেরা ছিল, যারা মুক্তি বাহিনীর মধ্যে ছিল, এবং যারা হচ্ছে আমাদের এই অঞ্চলের যারা হচ্ছে নৌ কর্মকর্তা ছিল পাকিস্তানি নৌবাহিনীতে, তারা সেখান থেকে এসে বাংলাদেশের বাংলাদেশকে স্বাধীন করবার জন্য দায়িত্ব নিয়েছিল, তারা কিন্তু হচ্ছে এই নৌ সেক্টরের হচ্ছে দায়িত্ব পালন করছিল। এই জন্য প্রশ্নটা হচ্ছে যে, প্রশ্ন দেখো যে, প্রশ্নটা একটু দেখাই যে 10 নং সেক্টর কোন সেক্টরের অধীনে ছিল। তাহলে 10 নং সেক্টরটা কি? নৌ নৌ পরিচালিত সেক্টরগুলো কিন্তু 10 নং সেক্টরে। দেখো নৌ সেক্টরকে বলা হতো 10 নং সেক্টর। তাহলে এটা কিন্তু স্পেসিফিক শুধু এখানে ওখানে না। যেমন হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এটাকে তুমি নৌ সেক্টর বলতে পারো, বলবা। এবং হলো যে বাগেরহাটের হচ্ছে মংলা সমুদ্র বন্দর, এটাকেও তুমি নৌ সেক্টর বলবা। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে যে নৌ সেক্টর বলা হতো 10 নং সেক্টর। ওকে, এখন প্রশ্ন দেখো যে, প্রশ্ন হচ্ছে 10 নং সেক্টর কোন সেক্টরের অধীনে পরিচালিত হতো? ওকে, তাহলে 10 নং সেক্টর আসলে 1 নং সেক্টর থেকে পরিচালিত হতো, কারণ সব থেকে বড় সমুদ্র বন্দর কোনটা? চট্টগ্রাম সমুদ্র বন্দর। আর ওখানেই মূলত হচ্ছে আমাদের নৌ সেক্টরের যে প্রধান বিষয় আশয়গুলো ছিল, ওখান থেকেই পরিচালিত হতো। আর চট্টগ্রাম বন্দর তো, সমুদ্র বন্দরটা তোমরা জানো, চট্টগ্রাম অঞ্চলের মধ্যে অবস্থিত, এটি তো 1 নং সেক্টরের মধ্যে আছে। তাহলে 10 নম্বর নৌ সেক্টরটি, অর্থাৎ 10 নং সেক্টর কোন সেক্টরের অধীনে পরিচালিত হতো? 1 নং সেক্টরের অধীনে পরিচালিত হতো, কারণ 1 নং সেক্টর মানে বৃহত্তর চট্টগ্রাম, এবং এখানেই সমুদ্র বন্দরটি, বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম। তো চট্টগ্রামের সমুদ্র বন্দরটাই তো নৌ সেক্টর, ওই সেক্টরটা ওই 1 নং সেক্টর থেকেই পরিচালিত হতো। ওকে, বুঝছো? আমার মনে হয় যে তোমরা বুঝে গেছো এটা। পরবর্তী কোশ্চেন দেখো, কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে অংশগ্রহণকারী ব্যান্ড দলের নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা যদি বলি যে 1971 সালে যখন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, প্রায় সম্ভবত 2 লক্ষের মতো শরণার্থী, 1 লক্ষ না 2 লক্ষ শরণার্থী কিন্তু হচ্ছে ইন্ডিয়ায় মানে গিয়ে অবস্থান নিয়েছিল। ইন্ডিয়ার মানে আমাদের হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে অবস্থান করেছিল। অনেকে হচ্ছে যা ছিল বাড়ি-টাড়ি থেকে চলে গেছে। বিশেষ করে মানুষজন তো হচ্ছে খুব ভয়ে ছিল, এবং পাকিস্তানিরা এত নারকীয়ভাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছিল। তো আমাদের হচ্ছে মানুষজন ভারতের বিভিন্ন আশ্রয় শিবিরগুলোতে গিয়ে অংশগ্রহণ করেছিল। সেখানে 2 লক্ষ শরণার্থী শিবির ছিল। এবং এটাকে মাথায় রেখে 1971 সালের 1 আগস্ট, আমি আরেকটা ঘর নিই, 1 আগস্ট
1971 নিউ ইয়র্ক সিটি, ইয়র্কের মেডিসন স্কোয়ারে দেখো 1 আগস্ট 1971 নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে হচ্ছে যে কনসার্ট ফর বাংলাদেশ নামে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, তারিখটা মনে রেখো যে হচ্ছে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার। দেখো 1 আগস্ট 1971 নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। আমাদের প্রশ্ন কিন্তু এখানে যিনি প্রধান শিল্পী ছিলেন, তখন দেখো 1971 সালে হচ্ছে যে এটি কিন্তু পরিচালিত হয়। এবং এই মজার বিষয় হচ্ছে যে এই কনসার্টটি করে, বিশেষ করে যারা কনসার্টটি দেখতে গিয়েছিলেন কত 1 আগস্ট 1971 নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, অনেক টাকা কিন্তু হচ্ছে সেখানে অনুদান হিসেবে তারা দিয়েছিলেন বাংলাদেশিদের জন্য, শরণার্থী শিবিরের জন্য। ওই টাকাগুলো হচ্ছে যে তারা বাংলাদেশে পাঠিয়েছিল এবং একটা দারুণ একটা অর্গানাইজড ওয়েতে আমাদের যারা শরণার্থী ছিলেন, বিশেষ করে ভারতের বিভিন্ন জায়গায়, তাদের হচ্ছে খাবার দাবারের জন্য ব্যয় করা হতো, চিকিৎসার জন্য ব্যয় করা হতো। এবং এই কনসার্টটির মাধ্যমে মানুষজন আরও বার্তা পেয়েছিল যে বাংলাদেশে যেটা হচ্ছে, পাকিস্তানি আর্মিরা যেটা চালাচ্ছে এটা নারকীয় তাণ্ডব। এবং এর মাধ্যমে কিন্তু অনেকে এটার তীব্র নিন্দাও জানিয়েছিল এবং দ্রুত তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল, গোটা বাংলা পৃথিবীর যারা সচেতন মানুষ এবং মিডিয়াগুলোও খুব তৎপরতা দেখিয়েছিল। এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার কি বলে দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই কনসার্ট ফর বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা কোথায় হয়েছিল কনসার্টটা? 1 আগস্ট 1971 নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারের কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। এটা কারা অনুষ্ঠানটার আয়োজন করে সেটা দেখো, যে বলছিল কি যে হচ্ছে এই যে কনসার্টটা হয়েছিল সেখানে দি বিটলস নামে একটা ব্যান্ড ছিল। তোমরা তো জানো যে অনেকগুলো ব্যান্ড এখন, যেমন চিরকুট ব্যান্ড আছে বাংলাদেশে, হচ্ছে যে আমরা চিরকুট ব্যান্ডের গান শুনতে অনেকেই পছন্দ করি এবং আরো অনেক অনেক বড় বড় ব্যান্ড আছে। তো ঠিক ওই সময়ে এটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রের একটা ব্যান্ড, নাম হচ্ছে দি বিটলস। এই দি বিটলস ব্যান্ড কনসার্ট ফর বাংলাদেশ যে হয়েছিল মেডিসন স্কোয়ারে, নিউ ইয়র্ক সিটিতে মেডিসন স্কোয়ারে, সেখানে তারা গান পরিবেশন করেছিলেন। তো এটা একদম মুখস্থ করবা যে দি বিটলস ব্যান্ড দলের, মানে ব্যান্ড দলটা ছিল বিটলস, দি বিটলস, তারা গান পরিবেশন করেছিল। এবং বললাম যে অনুদানের টাকাটা আমাদের শরণার্থীদের জন্য ব্যয় করা হয়েছিল। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, আবার হচ্ছে আমরা তোমাদেরকে একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে দেখো যে লাইভ বা রেকর্ড যে হচ্ছে ক্লাসের, যে তোমরা আজকে যে হ্যান্ড নোট করতে বলেছিলাম, যে দারুণ করে যদি তোমরা নোট করতে পারো এবং সেই নোটগুলো যদি আমাদের পৌঁছে দাও এখানে, এবং তোমাদের নোটটা যদি খুব দারুণ হয়, সেক্ষেত্রে তোমরা আমাদের কিছু আকর্ষণীয় পুরস্কার পাবা। সেটা টি শার্ট, হুডি, ক্যালেন্ডার এবং স্মার্ট ওয়াচ। এগুলো আশা করি হচ্ছে তোমাদেরকে অনুপ্রেরণা যোগাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং নোটটা তো তোমার খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কাজে দেবে, বিশেষ করে ভালো পরীক্ষা দেওয়ার জন্য, এবং এটা কনফিডেন্স বাড়াবে। আমি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলোই কিন্তু আজকে এখানে আলোচনা করেছি। ওকে, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী। এখন দেখো কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পীকে, কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী হচ্ছে জর্জ হ্যারিসন। মানে এই যে বিটলস ব্যান্ড ছিল, এই ব্যান্ডে কিন্তু প্রায় 5-7 জন শিল্পী ছিল, যেমন রিঙ্গো স্টার ছিল, তারপর হচ্ছে এরিক ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে যে জর্জ হ্যারিসন ছিল। তো সবের মধ্যে হচ্ছে যে প্রধান যিনি শিল্পীর দায়িত্ব পালন করেছেন তিনি জর্জ হ্যারিসন। তাহলে ব্যান্ড দলের নাম বিটলস, হয়েছিল 1 আগস্ট কি বলে মানে 1 আগস্ট নিউ ইয়র্ক সিটিতে মেডিসন স্কোয়ারে, এবং গান পরিবেশন করেছিল বিটলস ব্যান্ড এবং প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। মুখস্থ রেখো। যৌথ বাহিনী গঠিত হয় কবে? 21 নভেম্বর 1971। দেখো এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিন এখানে একটা আমি নোট দিই, 21 নভেম্বর 1971। ওকে, এখানে সেনাবাহিনীর একটি অংশ প্লাস বিডি মানে বাংলাদেশের মুক্তিবাহিনী,
ওকে, বাংলাদেশের মুক্তিবাহিনী দেখো 21 নভেম্বর 1971 সালে ওই সময় কিন্তু আমাদের মানে ব্যাপকভাবে যুদ্ধ করবার একটা প্রয়োজন হলো, যে এতভাবে আক্রমণ করতেছে পাকিস্তানিরা। তো তখন কিন্তু আমাদের খুব কঠিন পরীক্ষা। তো ওই সময় ভারতীয় আর্মির পক্ষ থেকে তারা আমাদের সহায়তা করবার জন্য, আমাদের যুদ্ধকে স্বাগত জানানোর জন্য তারাও আমাদের চাইলো যে তারাও আমাদের সাথে যোগ দেবে। তো তখন তাদেরকে স্বাগত জানানো হলো। তো ভারতীয় সেনাবাহিনী প্লাস আমাদের যে বিডি মুক্তিবাহিনী, বাংলাদেশের যে মুক্তিবাহিনী, সেখানে তোমরা জানো সাধারণ মানুষ থেকে শুরু করে পাকিস্তানি আর্মিতে আমাদের কিছু চৌকুশ লিডার ছিল কিন্তু আমাদের এই দিক থেকে, তারাও কিন্তু পাকিস্তানি আর্মিতে ছিলেন। যখন তারা দেখলেন যে আমার মাতৃভূমি পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানকে বাঁচাতে হবে, নতুন করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা দিতে হবে, তারা কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছিল জীবনের ভয়কে জয় করে। তারা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এসে যোগ দিয়েছিলেন। তার মানে ওই সময় পাকিস্তানি আর্মিতে আমাদের যারা ছিল এই বঙ্গের, মানে আমাদের পূর্ব পাকিস্তানের, তারা এবং আমাদের যারা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছিল, বাংলার দামাল ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, গোটা বাংলাদেশ থেকে সচেতন মহল, সবাই মিলে আমাদের ছিল কিন্তু মুক্তি বাহিনী এবং ভারতের সেনাবাহিনী, এই দুইটা বাহিনীর সমন্বয়ে 21 নভেম্বর 1971 যৌথ বাহিনী গঠন হয়। কি হয় তাহলে এটা 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 মিলে হয় যৌথ বাহিনী। যৌথ বাহিনীটা বুঝছো ভাইয়া? যৌথ বাহিনী কাকে বললাম অবশ্যই বুঝে গেছো। তো যৌথ বাহিনী গঠন করা হয় 21 নভেম্বর 1971 সালে, আমার মনে হয় বুঝে গেছো। এবং ভারতীয় সেনাবাহিনী প্লাস বিডি মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠিত হয়। ওকে, তারপরে দেখো বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে। মজার বিষয় হচ্ছে এই 21 নভেম্বর যে 1971 সালের আমাদের যে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল, ওইটাকে মূলত স্মরণ রাখবার জন্য, ওইটাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজকেও আমরা হচ্ছে 21 নভেম্বরকে আমরা সশস্ত্র দিবস হিসেবে পালন করি। এই যে আজকে তো হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে ভাইয়া 23 তারিখ, 23 নভেম্বর। তার মানে গতকাল ছিল 22 নভেম্বর, তার আগে গত পরশু দিন কিন্তু ছিল 21 নভেম্বর। এবং তোমরা জানো সেনাকুঞ্জে, বাংলাদেশের সেনাকুঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান, তার নেতৃত্বে কিন্তু সেনাকুঞ্জে একটা বড় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল যৌথ বাহিনীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। তার মানে এই যে 21 নভেম্বর গেল সশস্ত্র দিবস, কিন্তু এই 21 নভেম্বর কেন আমরা পালন করি সশস্ত্র দিবস হিসেবে? কারণ ওই যে 1971 সালের 21 নভেম্বর ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনী মিলে আমরা যৌথ বাহিনী গঠন করেছিলাম পাকিস্তানি আর্মিদেরকে পরাজিত করবার জন্য, এবং আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। ওকে, তারপরের প্রশ্নে চলে যাই। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিন ছিল কোনটি ভাইয়া? বৃহস্পতিবার। এটা কেন বৃহস্পতিবার? তোমরা দেখো যে 16 ডিসেম্বর, আচ্ছা এটার আমি আরেকটা নোট দিই। দেখো 16 ডিসেম্বর 1971 কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। ওকে, এখানে তোমাদেরকে আমি একটা ইনফরমেশন, আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। ওকে, এখন দেখো 16 ডিসেম্বর 1971 সালে সোহরাওয়ার্দী উদ্যান, 7 মার্চের ভাষণ যেখানে দেওয়া হয়েছিল, তোমরা জানো যে এটাকে সবাই চিনো, অথবা যারা এখনো দেখো নাই সোহরাওয়ার্দী উদ্যান অথবা রেসকোর্স ময়দান, আমার মনে হয় যে তোমাদের ঘুরে যাওয়া উচিত। এটা একটা ঐতিহাসিক উদ্যান। সেদিন বিকেলবেলা, 16 ডিসেম্বর বেসিক্যালি বৃহস্পতিবার ছিল, সেদিন বিকেলবেলা পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল ওদের নিয়াজি, তিনি 93,000 সেনাবাহিনীর পক্ষ, তখন 93,000 সেনাবাহিনী তখনও যুদ্ধ করতেছিল বাংলাদেশে। চিন্তা করা যায়, একবারে মানে সজ্জিত সেনাবাহিনী পাকিস্তানের 93,000 প্রায় ঢাকায়, সবাই তখন নিয়াজির মাধ্যমে আত্মসমর্পণ করলো। তারা হচ্ছে আমাদের আত্মসমর্পণ জানালো যে আমরা আর পারছি না, তোমাদের কাছে আমরা পরাজয় বরণ করলাম। এদিনই তো হচ্ছে আমাদের সব থেকে মজার দিন ছিল। এবং সেদিনই পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, সে হচ্ছে পাকিস্তানিদের পক্ষে আমাদের আত্মসমর্পণ জানায় এবং তারা বলে যে না ঠিক আছে, আমরা ছেড়ে দিলাম, আজকে থেকে তোমরা স্বাধীন, তোমরা বিজয়, তোমাদের বিজয় হলো, আমরা হচ্ছে আর পারছি না, আমরা হচ্ছে ক্ষমা চাচ্ছি বলতে তারা আত্মসমর্পণ করলো। এবং বিষয়টা হচ্ছে তোমরা দেখো যে এবং আমাদের পক্ষে যে ছিল, আর একটা ঘর নেই, বাংলাদেশের পক্ষে ছিল
যৌথ বাহিনীর পক্ষে ছিল, যেহেতু হচ্ছে তোমরা বুঝে গেছো যে যৌথ বাহিনী হচ্ছে ইতোমধ্যে, ওকে, যৌথ বাহিনী গঠন হয়ে গেছে ইতোমধ্যে, বুঝে গেছো কারা কারা গঠন করে ফেলেছে। যৌথ বাহিনীর পক্ষে ছিল, পক্ষে ছিলেন, এটা কিন্তু ছিলেন, কে ছিলেন? জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা, ইনিও একজন আর্মির বড় কর্মকর্তা। ভারতের পূর্বাঞ্চলীয় যে সেনাবাহিনী সেটি নিয়ে প্রধান ছিলেন অরোরা। তাহলে 16ই ডিসেম্বর 1971 সালে, আমি গল্পটা বলি শোনো। 16ই ডিসেম্বর 1971 সালের যে দিনটি, সেটি ছিল বৃহস্পতিবার। এটি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা হচ্ছে আমাদের যে যৌথ বাহিনী, অর্থাৎ এই যে 21 নভেম্বর 1971 সালে মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী মিলে হয়েছিল যৌথ বাহিনী, এবং যৌথ বাহিনী পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো। এবং 16ই ডিসেম্বর, 21 নভেম্বর গঠন করা হলো। এক মাস না হতেই, এক মাস, হ্যাঁ এক মাস তো হলোই না, এক মাস না হতেই 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের যে 93,000 তখন পর্যন্ত আর্মিরা বাংলাদেশে যুদ্ধ করে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে হচ্ছে যে হত্যা ধ্বংস চালাচ্ছে, তারা কি বললো যে তারা আত্মসমর্পণ করবে, তারা আর পাচ্ছে না। এবং তারা আত্মসমর্পণ করতে কোথায় আসলো? তারা আসলো সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেখানে ওদের যিনি প্রধান, জেনারেল নিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, তিনি আসলেন তাদের পক্ষে আত্মসমর্পণ করবার জন্য। এবং আমাদের এই যৌথ বাহিনীর পক্ষে বাংলাদেশের যে মুক্তিবাহিনী এবং ভারতের যে হচ্ছে আর্মি, তাদের যে গঠন করা হলো যৌথ বাহিনী, যৌথ বাহিনীর পক্ষে তখন ছিলেন জগজিৎ সিং অরোরা। তার সামনে তারা কি করলো, এবং আমাদের হচ্ছে আমাদের বাংলাদেশেরও প্রতিনিধি ছিলেন সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল, সম্ভবত সেক্টর কমান্ডার, স্টাফ কমান্ডার সম্ভবত, আমি যদি ভুল না করি, রব একজন ছিলেন, উনি উনি এখানে দায়িত্ব পালন করেছিলেন। তো যাই হোক, তো এদিন হচ্ছে যে এখানে আত্মসমর্পণ করে, এবং দিনটি ছিল বৃহস্পতিবার। ওকে, তারপরের প্রশ্নে চলে যায়। তাহলে কার কাছে করে? যৌথ বাহিনী, মানে এখানে দেখো কোনো নাম নাই কিন্তু, তাহলে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তাহলে আমাদের যৌথ বাহিনীর কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? মুক্তি বাহিনী এবং পাকিস্তান আর ভারতীয় আর্মি। এবং এইটার হচ্ছে যে পক্ষে ছিল হলো তোমার, যৌথ বাহিনীর পক্ষে ছিলেন তোমার জগজিৎ সিং অরোরা, এবং আমাদের পক্ষে ওই যে বললাম যে স্টাফ রব, সম্ভবত কি রব জানি আমি, তোমরা এটা দেখে নিও, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যৌথ বাহিনীর কাছে, তাহলে যদি বলে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কার কাছে? যৌথ বাহিনীর কাছে। কবে? 16ই ডিসেম্বর 1971 সালে। ওকে, কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। কার কাছে আত্মসমর্পণ করে? যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ওকে ওকে, তারপরে দেখো পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে? একটু আগে তো বললাম ভাইয়া, রেসকোর্স ময়দানে। এটার নামই তো সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান। তাহলে গল্পটা যে বললাম ওইটার মধ্যে কিন্তু সবই আছে। তাহলে সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দান, সোহরাওয়ার্দী উদ্যানের আরেক নাম রেসকোর্স ময়দান। কবে আত্মসমর্পণ করে? 16ই ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলবেলা। কারা? পাকিস্তানিরা। কত হাজার আর্মি ছিল ওদের? 93,000। কে পক্ষে ছিল ওদের? জেনারেল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল নিয়াজি। এবং কার কাছে সমর্পণ করে, আত্মসমর্পণ করে? তারা হচ্ছে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ওকে, এই হচ্ছে প্রশ্ন, এই প্রশ্ন এবং এই উত্তর। ওকে, তারপরের প্রশ্ন চলে যায়। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশিকে, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি হচ্ছেন ডব্লিউ.এস. অডারল্যান্ড। ইনি হচ্ছে ইতালি নাগরিক, ইতালির একজন নাগরিক, ইতালিয়ান নাগরিক। ওকে, এটা মাথায় রেখো। তাহলে বীর প্রতীক তো হচ্ছে আমাদের অনেকেই পেয়েছিলেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের একমাত্র বিদেশি নাগরিক হচ্ছে ইতালিয়ান নাগরিক ডব্লিউ.এস. অডারল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মাথায় রাখা উচিত, একবারে মুখস্থ করবা। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মাত্র বিদেশি, তার নাম হচ্ছে ডব্লিউ.এস. অডারল্যান্ড। এটা একবারে 4-5 বার পড়বো, দেখবা যে একবার মাথায় ঢুকে যাবে, এটা আর বের হবে না। এটা গুরুত্বপূর্ণ চলে আসতে পারে পরীক্ষায়, মাথায় রাখো। তারপরে দেখো বহির্বিশ্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম প্রচার করেন কে? বহির্বিশ্বে আসলে তুমি দেখো যে ওই সময় যেভাবে মুক্তিযুদ্ধ হচ্ছে,
গোটা দেশে। এবং এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ তুমি দেখো যে পাকিস্তানিরা খুব সজ্জিতভাবে আমাদের সাথে যুদ্ধ করেছিল, তাদের তো আর্মি একদম খুবই গোছানো, কিন্তু আমাদের যারা যুদ্ধ করছিল তারা হচ্ছে যে যেমন সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, একবারে হলো যে স্টুডেন্ট, তারপরে হলো যে আম, সাধারণ মানুষ হয়তো দিনমজুরি করে গ্রামে, তারা লুঙ্গি পরে, লুঙ্গি কাঁথা করে হচ্ছে মুক্তিযুদ্ধে নেমেছিল। তারা কিন্তু দীর্ঘদিনের কিন্তু তাদের মানে প্রিপারেশন ছিল না, কিন্তু পাকিস্তানের কিন্তু প্রিপেয়ার্ড আর্মি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা এত সহজ ছিল না। তো এই যে যুদ্ধ হলো, এই যুদ্ধের খবর শুধু কি যুদ্ধ করে যাচ্ছে তাতে কি আমাদের সমাধান হবে? এটা তো গোটা পৃথিবীর মানুষকে জানাতে হবে। ওই সময় জাতিসংঘকে জানানো হয়েছিল বিভিন্নভাবে, মানে বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, যেন গোটা পৃথিবী ধরে একটা ভয়েস রাইজ হয় যে বাংলাদেশে পাকিস্তানিরা একটা নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং বাঙালিরা এটার মুক্তি চায়। বাঙালিরা তাদের জীবন দিয়ে, জীবন বাজি রেখে, হাজার হাজার রক্ত ঝরিয়ে তারা কিন্তু হচ্ছে নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা চাচ্ছে। এই যে খবরগুলো, এটা কে প্রকাশ করবে? এইটা প্রকাশ করেছিল একজন বিখ্যাত ওই সময়ের সাংবাদিক, নাম সাইমন ড্রিং। তিনি দি টেলিগ্রাম 30 মার্চ, 30 লিখে নাও, 30 মার্চ 1971 এই তারিখে দি টেলিগ্রাম পত্রিকার মাধ্যমে, দি টেলিগ্রাম পত্রিকার মাধ্যমে, ইন্টারন্যাশনাল একটা পত্রিকা, টেলিগ্রাম পত্রিকার মাধ্যমে তিনি হচ্ছে এই যে বহির্বিশ্বে পাকিস্তানি যে বর্বরতা আমাদের উপর, পশ্চিম পাকিস্তানরা যে হচ্ছে এই যে বাংলার ভূখণ্ডে যে হাজার হাজার মানুষকে তখন হচ্ছে যে হত্যা করেছিল, এই যে মুক্তিযুদ্ধ আমাদের পাকিস্তানিদের দ্বারা পরিচালিত যে গণহত্যা বাঙালিদের উপর, বহির্বিশ্বে পাকিস্তানি বর্বরতার যে এই খবর উনি 30 মার্চ, সর্বপ্রথম 1971 সাল 30 মার্চ দি টেলিগ্রাম পত্রিকার মাধ্যমে ভাইয়া এটা সে সর্বপ্রথম প্রচার করেন। এই জন্য সাইমন ড্রিং আমাদের আসলে একজন শ্রদ্ধাভাজন মানুষ। উনি যদি এটা না করতেন হয়তো আরো অনেক পরে এই প্রচারটা হতো। উনি আগে ভাগেই যখন এই সাংবাদিক করলেন তখন কিন্তু হচ্ছে আমরা তার প্রতি আমাদের স্যালুট জানানো, মানে স্যালুট জানানো। ইনি একজন হচ্ছে মার্কিন সাংবাদিক, এনার বাসা হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং দি টেলিগ্রাম পত্রিকার মাধ্যমে 30 মার্চ বাংলাদেশের যে ভয়াবহতা বাংলাদেশের ভেতরে, এটা বিশাল করে একটা নিউজ করেন তিনি। তো এটা তোমার মাথায় রাখবা। তাহলে আমরা একটু আগে দেখছি যে ডব্লিউ.এস. অডারল্যান্ড তিনি একমাত্র শহীদ খেতাবপ্রাপ্ত একজন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন বাংলাদেশী, একজন মুক্তিযোদ্ধা। তিনি ইতালির একজন নাগরিক। অডারল্যান্ড হচ্ছে বাংলাদেশে এসে যুদ্ধ করেছিলেন এবং তাকে আমাদের স্যালুট জানানো উচিত, তিনি একজন ইতালিয়ান নাগরিক। ওকে, 71-এর দিনগুলির লেখককে, এটা জাহানারা ইমাম। তোমরা জানো যে জাহানারা ইমামের একজন মানে তার তার ছেলের নাম হচ্ছে শহীদ আম, ইমাম কি স্বামী আম, স্বামী হাসান রুমি, সম্ভবত তার নাম স্বামী হাসান রুমি। আর রুমির হচ্ছে যে তোমরা জানো যে আনিসুল হকের বই অনেকে পড়ো, আনিসুল হকের একটা বিখ্যাত উপন্যাস আছে মা। এই মা উপন্যাসে যদি তোমরা যাও তাহলে এই জাহানারা ইমামের যে তার যে 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে তার যে কি পরিমাণ, মানে একটা ভালোবাসা, কি পরিমাণ দেশের জন্য তারও যে মন কাঁদে, সেই কথাগুলোকে শহীদ জাহানারা ইমাম, আহ, শহীদ রুমির মা যারা জাহানারা ইমাম দারুণভাবে ব্যাখ্যা করেছিলেন। এবং জাহানারা ইমাম প্রতিদিন বসে থাকেন, তিনি মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠান, ছেলে আসেন, ছেলে এসে মাকে যুদ্ধের কথা বলেন যে আজকে এখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে। একটা সময় শহীদ এই যে রুমি, ইনি কিন্তু ক্রাক প্লাটুনের একজন সদস্য ছিল। ক্রাক প্লাটুন ঢাকার মধ্যে দারুণভাবে তারা মুক্তিযুদ্ধের সময় হচ্ছে যে বিভিন্ন জায়গায় অপারেশন চালায়। এবং এক সময় তো জাহানারা ইমামের ছেলে এই যে শহীদ রুমির কথা বলছে, সে নিজের জীবনও হারিয়ে ফেলেন। তো মানে বিষয়টা দেখো যে জাহানারা ইমাম একজন লেখিকা, তিনি নিজেই নিজের চোখে তার ছেলের যে মরে যাওয়া, তার ছেলে যুদ্ধে গিয়ে যে না ফিরে আসা, সেটা কিন্তু হচ্ছে একদম বাস্তব অভিজ্ঞতা। এবং সেই বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি মুক্তিযুদ্ধের প্রত্যেকটা দিন, সেই মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত কখন কোথায় কি হচ্ছে, প্রতিদিন দিনলিপিগুলো তিনি লিখে গিয়েছিলেন। এই যে লিখে যাওয়ার যে বইটা, সেটার নাম হলো যে 71-এর দিনগুলি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এটাই হচ্ছে জাহানারা ইমাম লেখে। এবং এই জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি তার ভয়েস তিনি রাইজ করেন। এবং 1992 সালে এই জাহানারা ইমামের নেতৃত্বে, এনার নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়। 71-এর কমিটি গঠন হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কি? যারা একাত্তরে যেমন যারা রাজাকার আলবদর আল শাম ছিলেন মুক্তিযুদ্ধের সময়, যারা আমাদের দেশে থেকেও আমাদের বিরোধিতা করেছিলেন, তারাই হচ্ছে একাত্তরের ঘাতক দালাল। তো সেই ঘাতক দালালদের নির্মূল করবার জন্য 1992 সালে একটা কমিটি গঠন করা হয় রমনার বটমূলে। সেটার প্রধান হয় জাহানারা ইমাম। কেন হয়? কারণ উনি মুক্তিযুদ্ধটাকে কাছ থেকে দেখেছেন এবং নিজের ছেলেকে মুক্তিযুদ্ধে হারিয়েছেন, এবং মুক্তিযুদ্ধের যে সেই ভয়াবহ দিনগুলো, যে স্মৃতিময় দিনগুলো, সেটিকে তিনি একাত্তরের দিনগুলি নামে একটি বইও লিখেছিলেন। এই জন্য তার একটা দারুণ অভিজ্ঞতা ছিল এবং তিনি একজন সোচ্চার মানুষ ছিল। 1992 সালে তিনি একটা মানে তারা একটা একটা প্ল্যাটফর্ম করেন, সেই প্ল্যাটফর্মের নাম একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। 1992 সালে জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত হয়। এটা তোমরা মনে রাখতে পারো। তবে একাত্তরের দিনগুলি তো বুঝলাই যে কে লিখেছেন। তো এই ছিল আজকের ক্লাস। আমার কাছে মনে হচ্ছে যে আমি জানি না আমার ক্লাসে তোমরা আমার মনে হয় যে তোমরা হচ্ছে উপকৃত হয়েছো, এবং আমার মনে হয় যে আমার পরবর্তী ক্লাসগুলো আরো দারুণভাবে উপভোগ করবা। আমি খুব দারুণভাবে পরবর্তী ক্লাসগুলো গুছিয়ে আরো দারুণভাবে কিভাবে গোছানো যায়, গুছিয়ে তোমাদেরকে রিপ্রেজেন্ট করা যায়, তোমাদের ভালো হয়। মানে সব পড়ার দরকার নেই, গুছিয়ে পড়তে হবে। এত ইনফরমেশন বই আছে, সব পড়ার কি দরকার আছে? সব পড়া দরকার না। বিশেষ বিষয়টা হচ্ছে যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গুছিয়ে পড়া। সব পড়বো না, কিছু কিছু পড়বো। সেই কিছু কিছুগুলো কি, সেটা কিন্তু হচ্ছে টিচাররা তোমাদেরকে আমার মনে হয় যে সবাই বলে বলে দেয়। গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদেরকে হচ্ছে যে ফাইন্ড আউট করায়, সেই জিনিসগুলোই বারে বারে পড়ো এবং বারবার রিভিশন করো ভাইয়া। ভর্তি পরীক্ষাগুলোতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যা যা পড়েছো ওগুলোকে রিভিশন করতে হবে, এবং রিভিশন করবার জন্য নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস নোটগুলো। এবং আমাদের আমাদের তো এখান থেকে নোট সাপ্লাই করা হয়, এবং গুরুত্বপূর্ণ হচ্ছে নোট থাকে, গুরুত্বপূর্ণ হচ্ছে যে বই থাকে। এই বইগুলো নাও, ভাইয়ারা যেভাবে বলে এবং এখানকার যারা ইনস্ট্রাকশন দেন তাদের কথাগুলো শোনো। এগুলো তোমাদের খুব কাজে দেবে। তোমরা নোট করো, এবং আজকে আমি যা পড়িয়েছি নোটগুলো দেখো। আমার মনে হয় যে তোমরা একটা দারুণ কি বলে মানে অভিজ্ঞতা তোমাদের হলো, এবং তোমরা দারুণভাবে হচ্ছে ক্লাসগুলো করে সামনে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হবা। তো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই। আমাদের সরকারি নার্সিং এ বি ব্রেইনার থেকে আমরা হচ্ছে 2024 সালে বি ব্রেইনার থেকে 1035 জন চান্স পেয়েছেন। তাদের কিছু অংশের এখানে ছবি আমরা দিয়েছি, কারণ 1035 জনের ছবি কি দেখানো পসিবল? অবশ্যই দেখানো পসিবল। যদি তোমরা সরাসরি থাকতে আমরা স্লাইড আকারে 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 দেখাতে পারতাম। তো আমাদের এখানে কয়েকজনের ছবি আমরা দিয়েছি, কিন্তু আমাদের 1035 প্লাস আমাদের হচ্ছে যে বি ব্রেইনার থেকে 2024 সালে চান্স পেয়েছেন। 2023 সালে 549 প্লাস আমাদের চান্স পেয়েছেন, এবং 2022 সালে 164 প্লাস চান্স পেয়েছেন। তার মানে 164, 149, তার মানে ডাবল হয়ে যাচ্ছে এখানে। কিন্তু দেখো 549 থেকে ডাবল হয়ে 1035 জন, মানে এটা কিন্তু চারটিখানি কথা নয়, মানে কি পরিমাণ হচ্ছে আমাদের সফলতাটা বেড়েছে। তো আমার মনে হয় 2025-এ আমরা প্রায় 5000 প্লাস বা 3000 2000 প্লাস আমরা হচ্ছে চান্স পাবো, কারণ ডাবল যদি হয় আমার মনে হয় ডাবল এবার 3 গুণ হবে। 3000 প্লাস আমাদের এখান থেকে চান্স পাবে, আমার বিশ্বাস। তোমরা মিলাই নিও পরে, এবং আমি বিশ্বাস করি এখানে যারা পড়ছো, যারা ভর্তি হয়েছো, সবাই তোমরা চান্স পাবা। আর ভাইয়া এই মুহূর্তে গল্প গুজব, তারপর হচ্ছে যে চ্যাটিং ম্যাটিং, বিভিন্ন ধরনের রিলেশন, হ্যাঁ, তিক্ততার জায়গাগুলো থেকে তোমাদের হচ্ছে যে বের হয়ে আসা উচিত। এখন পড়াশোনার টাইম দাও, এবং ভাইয়ারা কি কি কোর্স দিচ্ছে এগুলোতে পারলে আরো ভর্তি হও, এবং তোমাদের যারা আছে নতুন করে যারা পড়তে চায় তাদেরকে ভর্তি করাও। বারবার বলছি যে নার্সিংটা কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে হুদাই ভর্তি হয়ে লাভ নেই, তার থেকে নার্সিংটা খুবই দারুণ। এবং আমি তো বললাম বিশ্ববিদ্যালয়ে পড়ে গিয়ে প্রাইমারি স্কুলের 13 গ্রেডের চাকরি হচ্ছে, এবং মানুষ 14-15 গ্রেডেরও চাকরি করে, কিন্তু নার্সিং এর সরকারি যে গ্রেডটা সেটা কিন্তু 10 গ্রেড। এটা কিন্তু খুবই একটা দারুণ লুফে নেওয়ার মতো চাকরি। তো এটা কখন হবে? যখন তুমি নার্সিং এ পড়বা। তো নার্সিং এ তো আগে চান্স পেতে হবে ভাই। তার জন্য এই প্ল্যাটফর্মে তোমরা আসো। এবং আমি যে একটু আগে বলেছি যে আমাদের হচ্ছে নতুন একটা কোর্স আসতেছে, শিওর সাকসেস নার্সিং কোর্স। এখানে বেসিক প্লাস এমসিকিউ প্লাস কোশ্চেন ব্যাংক থাকবে, মডেল টেস্ট থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংকগুলো সলভ করা, কারণ বিগত বছরের প্রশ্ন যদি তুমি সলভ না করো ভাইয়া, তাহলে কিন্তু পসিবল না। বিগত বছরের প্রশ্ন সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, এবং মাস্ট বিগত বছরের প্রশ্ন মাস্ট পড়ে যাওয়া উচিত, না হলে তোমার যাওয়াই উচিত না পরীক্ষায়। তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে বিগত বছরের প্রশ্ন তোমার সলভ করতে হবে হবে হবে। এটার কোনো বিকল্প নাই। এটা তোমার হচ্ছে প্রথম তাবিজ, বলবো তাবিজ, মানে তাবিজ তো বুঝো, যেমন তাবিজ বাঁধে না এখানে। তারপর হচ্ছে যে একটা কিছু থেকে মানুষ হচ্ছে এটা একটা ওষুধ বা নিরাময়ের জন্য একটা কি বলে যে প্রার্থনা করে। তো আমার মনে হয় যে মানে নার্সিং এ চান্স পাওয়ার জন্য তোমার বেসিক তো লাগবেই। বেসিক তো আমরা হচ্ছে এখানে গ্রো করাবো। একই সঙ্গে এমসিকিউটা কিন্তু তোমার যেমন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ রিলেটেড তো প্রশ্ন আসে, তোমরা তো গিয়ে দাগাবা। সো এমসিকিউ তোমাকে বুঝতে হবে। সো আমরা এমসিকিউ এর দারুণ এখানে সাপোর্ট দিব। এই কোশ্চিন ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা
এখান থেকে দারুণভাবে বুঝাবো, একই সঙ্গে মডেল টেস্ট করাবো। আমরা এখান থেকে কিন্তু শিওর সাকসেস নার্সিং কোর্সে মডেল টেস্টগুলো করাবো। সেই মডেল টেস্টও ইম্পর্টেন্ট, কারণ তুমি তো একটা মডেল টেস্টের আদলেই ভর্তি পরীক্ষাগুলো দিবা, তার আগে যদি তুমি কয়েকটা মডেল টেস্ট দাও তাহলে কিন্তু আগেই তুমি প্রিপেয়ার্ড হয়ে গেলা। সো এখানে তো তোমার দরকার এখন, তোমার এখন হচ্ছে যে ওই মানে এলোমেলোভাবে পড়ার থেকে একটু গুছিয়ে পড়তে হবে। তার জন্য বি ব্রেইনার শিওর সাকসেস নার্সিং কোর্সগুলো করাবে, এবং কোর্সে বিস্তারিত 65টি টপিক সহ ক্লাস হবে এবং 71টি ডেইলি এক্সাম হবে। এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম দাও, প্রচুর এক্সাম দাও। এক্সাম হচ্ছে একজন মানুষকে খুব দারুণভাবে একটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার জন্য প্রিপেয়ার করে এক্সাম। তো সেখানে তোমার 71টি ডেইলি এক্সাম হবে, 10টি এমসিকিউ সলভ ক্লাস হবে, যেটা আমি যেমন সলভ ক্লাসকে আজকে করালাম, এর থেকেও আরো দারুণভাবে আমরা অনেকগুলো করে কোশ্চেন নিয়ে সলভ ক্লাস করাবো। 10টি ফাইনাল মডেল টেস্ট হবে, খুবই গুরুত্বপূর্ণ। 2টি বই, প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট। একটা প্রশ্ন ব্যাংকের বই, একটা মডেল টেস্টের বই তোমরা পাবা। এখানে যোগাযোগ নাম্বার রয়েছে, ভর্তি হতে যে কোনো ফোন করুন, অথবা আমাদের যে পেজ আছে পেজে তোমরা মেসেজ দাও। এই সময় যদি ভর্তি হও, আমি কিন্তু বলছি হয়তো ডিসকাউন্টে, আমার মনে হয় যে এই সময় ডিসকাউন্ট চাইলেও হয়তো তারা দেবে, মানে দেবে। এই সময় যদি তোমরা যোগাযোগ করো, ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। কিছুদিন পর কিন্তু সেটারও সুযোগ থাকবে না। সুতরাং সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার, এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা হচ্ছে পরবর্তীতে আবার নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ইংরেজি ক্লাসে দেখা হবে, সাধারণ জ্ঞানের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং সবাই যেন চান্স পাও, আমি সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।